জুম এবং ইউটিউবের দুটি লিঙ্কই আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। এই দুটি জায়গা থেকে আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। সো যারা ইউটিউব থেকে অংশগ্রহণ করছেন তারা একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আপনারা স্ক্রিনে জুম এবং ইউটিউবের দুটো ভার্সনই দেখতে পাচ্ছেন। ওকে, জি দেখতে পাচ্ছি এখানে। তো অনেকে চলে আসছেন জুম অ্যাপ থেকে, অনেকে চলে আসছেন এবং অনেকেই অটোমেটিক মিউট করে রেখেছেন। ঠিক আছে, সো এটা যারা করেছেন খুবই ভালো কাজ করেছেন, অটোমেটিক মিউট করে রাখবেন। হ্যাঁ, ইউটিউবে চলে আসছেন, সাইদুল ইসলাম ভাই চলে আসছেন। ইউটিউব থেকে সবচেয়ে ভালো কোয়ালিটির ভিডিও ইউটিউব থেকে দেখা যায়, এইচডি কোয়ালিটির ভিডিওগুলো দেখতে পাবেন ইউটিউবে, বাট জুমে এইচডি হয় না, এটা একটা সমস্যা, এবং সাউন্ড তেমন একটা ক্লিয়ার হয় না। সো যারা ইউটিউব থেকে জয়েন করেছেন তারা একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না। ঠিক আছে, সো আমি দুটোই দেখলাম, ইউটিউবই বেটার। ইউটিউব থেকে অনেক সুস্পষ্ট এবং ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে, এটা আমরা বিগত ক্লাসগুলোর থেকে একটা অভিজ্ঞতা নিয়েছি, সো সেই কারণেই বলছি। জুমে অনেকে চলে আসছেন এবং বলছেন ক্লাস শুরু হওয়া অবধি মিউট হবে না, এটাই স্বাভাবিক, মিউট করুন সবাই বলছেন, ভিডিও দেখা যায় না। ভিডিও অপশনটা আমরা যারা দিয়েছেন তারা একটু ক্লিয়ার রাখবেন। অনেকেই চলে আসছেন এবং দেখুন আমাদের ইউটিউব থেকেও সবাই অংশগ্রহণ করছেন। দেখুন ইউটিউব থেকে এই যে ব্যাপারগুলো দেখুন, ইউটিউব থেকে খুব সুন্দর করে আপনার কমেন্টগুলো দেখুন, আমি সুন্দর করে এখান থেকে পড়ব। ঠিক আছে, এভরিথিং ইজ ক্লিয়ার। সো আজকে যারা জুম এবং ইউটিউব দুটো ভার্সনে আছেন, দুটি অ্যাপসে আছেন, তারা ক্লাস করতে থাকুন, আশা করি ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা এই ফেসবুকে আজকে দেইনি, ইউটিউবে এবং জুম দুটি মাধ্যমে যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা একটু জানাবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। জি ক্লিয়ার, ইউটিউব বেস্ট বলেছেন, শোনা যাচ্ছে। যেটাই হোক, আমি আমি মানে যে যেটা করে ক্লাসে স্বাচ্ছন্দ্য ফিল করেন সেটা করবেন। তো দেখুন সব কিছু ক্লিয়ার আছে, এবং ইউটিউবে যারা আছেন তারা স্যার দেখা যায় আমি জুম ইনস্টল করেছিলাম, আনইনস্টল করলাম। ওকে, সো দেখুন ইউটিউবে যেটা হচ্ছে, আপনারা আশা করি জুমে যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন। দেখুন আপনারা ইউটিউবে যারা এই যে কমেন্টগুলো করছেন, আপনাদের কমেন্টগুলো আমি এখান থেকে পড়ছি, এবং প্রত্যেকটা কমেন্টই আমি আপনাদেরকে মানে পড়ে শোনাবো, যেটা আপনার দরকার, জরুরি দরকার সেটা, এবং আমি আপনার সাথে টু ওয়ে কমিউনিকেশন রক্ষা করার জন্য এখানে কমেন্টে আপনি কথা বলবেন ইউটিউবে। আর জুমে যারা আছেন তারা জুমে সরাসরি কথা বলবেন, তবে আমি চাই কথাগুলো মাঝখান থেকে না বলে, যখন আমাদের ক্লাস মানে একটা টপিক যখন আমরা পড়ানো শেষ করব তখন আপনি কথাগুলো বলবেন, তখন ব্যাপারটা ভালো হয়, শুনতে ভালো হয় এবং ক্লিয়ার হয়। ওকে, আমি একটা প্রশ্ন করব স্যার। হ্যাঁ বলুন। জুমসে কি জুমার্সের মাধ্যমে কি আপনাকে দেখা যাবে না, বা আপনি আমি আমি আজকে আমাকে দেখাচ্ছি না। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাসে আমি দেখাচ্ছি না, যেহেতু দুইটা মাধ্যম থেকে ক্লাস করাচ্ছি, লেট হয়ে গেছে, সে কারণে আমি আমার স্ক্রিনে আমার যে চেহারাটা সেটা হাইড করে রেখেছি। ঠিক আছে, সো আমরা আজকে চেহারাটা দেখাচ্ছি না, গতানুগতিক। করাচ্ছেন এটার কোনো ভিডিও আসতেছে না জুমসে। আচ্ছা আচ্ছা, আপনারা জুমে ভিডিও দেখতে পাচ্ছেন না নাকি? জি 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 স্যার। কিছুই দেখতে পাচ্ছেন না? জি না, শুধু দেখতে পাচ্ছি আপনি যে অ্যাডটা দিলেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা এখনো আপনারা কেউ বলেন নাই, সেটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার করিনি এখনো, তো আপনারা যারা এখনো শেয়ার করি নাই সেটা অনেকে বুঝেন নাই, যাই হোক আমি শেয়ার করতেছি। একটু ওয়েট করবেন, এটা অনেকে বলেন না, আমি তো ভাবছি শেয়ার হয়ে গেছে, যাই হোক। আমি একটু আপনাদের থেকে সময় নিচ্ছি আবারও।
মিষ্টি খাবার বেশি খেতে তোরে চাল কিছু রান্ধে না সো এখন খেয়াল করুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু আমি বলবেন। জিজ্ঞেস করবো জুমে যারা আছেন একটু জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আশা করি। সো যারা ইউটিউব থেকে জয়েন করেছেন, দেখুন এগুলো হচ্ছে ইউটিউব থেকে কমেন্ট করা। যারা ইউটিউব থেকে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে ভালোভাবে। ওকে, সো ইউটিউবে ভালো করে দেখা যাচ্ছে এবং ইউটিউবে খুব শর্টকাটে ক্লাস খুবই সুন্দর করে নেওয়া যায়। জুমে ক্লাস করতে গেলে এই যে দেখুন একজন কথা বলছেন, সো আশেপাশে নয়েজ আপনি যদি বন্ধ না করেন, বারবার মিউট করা অন করা এই ধরনের একটা ঝামেলা হয়। সো আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি ইউটিউব এবং জুমে যারা আছেন এখন খুব সুন্দর করে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বলে আমার বিশ্বাস। সো আমরা আমাদের আজকের প্রথম ক্লাসটি শুরু করতে পারি। ওকে, তো চলুন শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুন্দর মতো আমাদের জুম এবং ইউটিউব থেকে আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। যদিও আজকে আমাদের চেহারা নাই, এখানে ভিডিওতে আমাদের চেহারা হাইড করা আছে, আমরা পরবর্তীতে চেহারা সহ ক্লাসে আসব। যাই হোক, তো আজকে এই প্রথম ক্লাসে আশা করি সবাই সব কিছু সুন্দর করে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। জুম থেকে একটু রেসপন্স করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জি ক্লিয়ার। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, জি শুনতে সো যারা জুমে আছেন তারা আসলে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তারা সরাসরি বলবেন, ঠিক আছে? ওকে, সো আমরা আজকে শুরুতেই প্রথম যে ক্লাসটি আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের কোর্সটির নাম হচ্ছে কি? কোর্সটির নাম হচ্ছে ইংলিশ 3-in-1। এই কোর্সে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথমেই এই কোর্সটার একটু ব্যাখ্যা ও বিশ্লেষণ করে দিচ্ছি যে এই কোর্সটা আসলে মূলত আমরা কিসের উপর ডিপেন্ড করে করছি বা কি থাকছে না থাকছে প্রথম ক্লাস হিসাবে একটু আপনাদের একটু ব্রিফিং দিচ্ছি। ওকে, সো ইংলিশ 3-in-1 কোর্সটি মূলত আমরা রিডিং, রাইটিং এবং আরেকটা যে সেকশন আছে ইংলিশে সেটা হচ্ছে ট্রান্সলেটিং। এই রিডিং, রাইটিং এবং ট্রান্সলেটিং বিল্ড আপ কোর্স হিসেবে আপনাদের সাথে পরিচয় করিয়েছি। সো এখানে কি থাকবে না থাকবে কোর্স প্ল্যান আপনাদেরকে দেওয়া হয়েছে এবং আপনারা আশা করি কোর্স প্ল্যানটা দেখেছেন এবং বুঝেছেন। কোর্স প্ল্যান অনুযায়ী আমাদের ক্লাস হবে প্রতিদিন। তো আমরা আজকে যে ক্লাসে আছি সেটি হচ্ছে ফার্স্ট ফেজের ক্লাস। আমাদের ক্লাস হবে কয়টা ফেজে? আমাদের ক্লাস হবে 6টা ফেজে। তো এটা হয়তো আপনারা কোর্স প্ল্যানে দেখেছেন, 6টা ফেজে আমরা ক্লাস শুরু করব। তো 6টা ফেজের মধ্যে আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজে আমরা ক্লাস শুরু করছি এবং ফার্স্ট ফেজের প্রথম যে ক্লাসটা হবে সেটি হচ্ছে একের এ ক্লাসটা আমরা প্রথম শুরু করছি। একের এ ক্লাসটা আমরা শুরু করেছি। প্রথম যে ক্লাসটি সেটি হচ্ছে একের এ। সো আমরা একের এ ক্লাস শুরু করব। তো প্রথমেই আপনাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাসটি একের এতে যে টপিকসগুলো থাকবে এবং যেভাবে আমরা আগাবো। দেখুন, আমরা মূলত এই কোর্সের মধ্যে শুধু কথাবার্তা বলবো বা আলাপ আলোচনা করব শুধুই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করব। ইংলিশের যে ভাষাটা আছে সেটাকে টার্গেট করে আমরা সামনের দিকে আগাবো। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ মূলত কী নিয়ে পরিচিত বা কী নিয়ে আমরা যদি একটু বিশ্লেষণ করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা যে কোনো ভাষায় যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাচ্ছে সেই ভাষার মধ্যে কিছু ওয়ার্ডস থাকে, কিছু শব্দ থাকে, ওয়ার্ডস পাওয়া যায়। ওয়ার্ডস একে অপরে মিলে বা দুই বা ততোধিক ওয়ার্ডস মিলে কী হয়? কিছু ফ্রেজ হয় এবং এই ফ্রেজেস এবং ওয়ার্ডস মিলে আপনার কিছু ক্লজ হয়। এই যে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্মই আসলে সব ভাষার মূল মন্ত্র। অর্থাৎ এই তিনটা টার্ম দিয়ে আমাদের কি হয়? সব ভাষা শুরু হয়, ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজ। এই তিনটা ভাষা একটা ভাষার মধ্যে এই তিনটা টার্মস আমরা দেখতে পাই, ওয়ার্ডস দেখতে পাই, ফ্রেজেস দেখতে পাই এবং ক্লজেস দেখতে পাই। এবং এগুলো মিলে, ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলো মিলেই কি হয়? আপনার মিলেই একটা বাক্য হয় বা ইংলিশে একটা সেন্টেন্স হয়।
এই বাক্য অর্থাৎ যখন সার্থকভাবে কোনো কিছু প্রকাশ করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, তখন আমরা সেটাকে বলি কি, সেটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ভাষা। সো দেখা যাচ্ছে ভাষা বিশ্লেষণ করলে আমরা এখানে ওয়ার্ডস পাচ্ছি, ফ্রেজেস পাচ্ছি এবং ক্লজেস পাচ্ছি। সো আমরা যদি ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে এই ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলো ভালো করে শেখার চেষ্টা করি, তাহলে আশা করা যাচ্ছে যে আমরা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা দখল আনতে পারবো, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা ভালোভাবে দক্ষ হতে পারবো, যেটাকে আমরা বলতে পারি মাস্টারিং ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশকে করায়ত্ত করতে পারবো, অথবা ইংলিশটাকে আয়ত্ত করতে পারবো, এই ব্যাপারটা। সো আমরা প্রথমে ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সো নর্মালি আমরা জানি ওয়ার্ডস হচ্ছে কি সিম্পলি কোনো একটা শব্দ, ওয়ার্ড, যেমন প্যান একটা ওয়ার্ড, রহিম একটা ওয়ার্ড, করিম একটা ওয়ার্ড। ফ্রেজেসগুলো কি, ফ্রেজেসগুলো হচ্ছে যখন আপনার দেখা যায় দুই বা ততোধিক ওয়ার্ডস মিলে একটা ইউনিটের মতো কাজ করে। অবশ্যই একটা ইউনিটের মতো কাজ করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন বললাম আ বিউটিফুল গার্ল। আ বিউটিফুল গার্ল, এই শব্দটা এখানে আপনার একটা ইউনিটের মতো কাজ করছে। আ বিউটিফুল গার্ল, এটা আসলে একটা ইউনিট। এখানে আপনি এককভাবে শুধু এ বলতে কিছু নেই, শুধু বিউটিফুল বলতে কিছু নাই, শুধু গার্ল বলতে কিছু নেই। আপনাকে বললে পুরো ফ্রেজটাকে বলতে হবে যে আ বিউটিফুল গার্ল, একটা সুন্দর বালিকা, এটাকে বলা হয় ফ্রেজ। সো একটা ফ্রেজ আসলে কি ইউনিট হিসেবে কাজ করে। আর ক্লজ তাহলে কি, ক্লজ যে ব্যাপারটা সেটার যদি আপনাদের ধারণা দেই, ক্লজ হচ্ছে কি, ক্লজ হচ্ছে আপনার সেন্টেন্সের ছেলে বা পুত্র, পিতা পুত্রের যে সম্পর্কটা আছে সেটা। দেখুন আমরা একটু ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য সেটা একটু দেখিয়ে দিই। দেখুন সেন্টেন্স এবং ক্লজের ব্যাপারটা হচ্ছে যে সেম, দেখতে সেম, আকার আকৃতি সব সেম। ক্লজ ভার্সাস সেন্টেন্স, এই টপিক্সটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো সেন্টেন্স যদি পিতা হয়, ধরেন আমরা সেন্টেন্সকে দিলাম পিতা, তাহলে ক্লজ হবে পুত্র। ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে পুত্র কি করে, আপনার এই পুত্র পিতার উপর ডিপেন্ড করে, ঠিক সেমভাবে ক্লজ সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বাট সেন্টেন্স কিন্তু ক্লজের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? সো এখানে পিতা পুত্রের মধ্যে যে কানেকশনটা সেটা আসলে অনেকটাই আপনার ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে কানেকশন। পিতা শারীরিকভাবে যেরকম দেখতে হয়, পুত্র শারীরিকভাবে সেরকমই হয়, ঠিক না? পিতা শারীরিকভাবে যেরকম হয়, পুত্র শারীরিকভাবে সেরকমই হয়। এবং পিতা কি হয় আপনার, স্বাধীন হয়, স্বাধীন। আর পুত্র কি হয় আপনার, ডিপেন্ডেন্ট হয়, কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো যেমন ধরুন আমরা যদি একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট টাইপের সেন্টেন্স হয়। আবার ক্লজও কি হয় আপনার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট টাইপের হয়। কিন্তু এই ক্লজের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এই ক্লজটা এই ক্লজের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় একটু স্ক্রিন ঘুরে দেখাচ্ছে নাকি? জি স্যার। একটু নেটের প্রবলেমের কারণে হয়তো একটু ঘুরে দেখা যাচ্ছে। ওকে, রাসেল ভাই চলে আসছেন ক্লাসে। ওকে, সো আমরা আশা করি ব্যাপারটা আপনাকে বুঝাতে পেরেছি যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য জানতে চেয়েছেন একজন। আচ্ছা ওকে, আমি একটু সময় নিচ্ছি। ওকে, সো আমরা একটা কমেন্ট পেয়েছি, দেখুন যা ফেসবুক ইউটিউব থেকে যারা জয়েন করেছেন তারা, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ, ক্লজ এবং ফ্রেজের মধ্যে সম্পর্ক কি, ফ্রেজ এবং ক্লজের মধ্যে সম্পর্ক, এটা একজন জানতে চেয়েছেন। তো আমরা একটু এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আমার মনে হয় জুমে একটু আটকে আছে না? নাকি জি
পেয়ে গেছে। ওকে, সো ইউটিউবে ঠিক আছে বলছেন। সো আমরা আমরা একটু মনে হয় কোথাও একটা মানে হচ্ছে, আমি একটু চেষ্টা করছি ঠিক করার জন্য। জুম এবং ইউটিউব দুটা মাধ্যমে যারা আছেন, ওকে, সো ইউটিউবে ক্লিয়ার বলছেন। ইউটিউবে সবসময় ক্লিয়ার থাকে। ইউটিউবে আপনার ইউটিউব মাধ্যমটাই হচ্ছে ভিডিওর, ঠিক আছে? এখানে সবসময় ক্লিয়ার থাকে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এখন আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ওকে, সো আশা করি এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ওকে, সো দেখুন, একজন প্রশ্ন করেছেন যে আপনার এই ওকে, সো যারা জুম থেকে দেখছেন, একটু আমাকে জানাবেন যে আপনারা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা বা শোনা যাচ্ছে কিনা, একটু জানাবেন। ক্লিয়ার শোনা যাচ্ছে, বাট বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আশা করি শুনতে পাচ্ছেন। যাই হোক, এখন দেখুন, আমরা একজন প্রশ্ন করেছেন যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজ এবং ক্লজ। আচ্ছা, আপনার জুমে আছেন কয়জন? আমরা একটু দেখি। জুমে আছেন 23 জন, আর ফেসবুকে আছেন কয়জন দেখি।
আমার মনে হয় যে কোনো একটা মাধ্যম থেকে হলে ভালো হয়। একটা কথা বলা ছিল। হ্যাঁ বলুন। তাহলে আপনি ওই ক্লাসটা ইউটিউবে নেন, যেহেতু স্যার দুইটাতে নিলে একটা হ্যাসাল, যেমন এই যে ইউটিউবে জুমে আছেন কয়জন? আমরা ইউটিউবে আছেন 64 জন আর জুমে আছেন 23 জন। যে কোনো একটা হ্যাঁ মাধ্যমেই নেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ইউটিউবে ক্লাস করেন, দেখেন যে কোনো মানে আপনার জুম থেকে অনেক বেটার হয় ইউটিউবে, ঠিক আছে? যে কোনো একটা মাধ্যম করলে আমার জন্য ভালো হয়, কারণ আমি এখন এই যে এদিকে একটা মনোযোগ ওদিকে একটা মনোযোগ, ঠিক আছে? 64 জন ইউটিউবে আছেন, আবার 23 জন আছেন জুমে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে দুটা জায়গা মেনটেন করতে গিয়ে আমার হচ্ছে নেটেও প্রবলেম হচ্ছে, আবার সেই সাথে মানে আপনাদের সাথে টু ওয়ে কমিউনিকেশন রক্ষা করতেও হচ্ছে, ঠিক আছে? ঝামেলা হচ্ছে। যাই হোক, যারা জুমে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ইউটিউবে ক্লাস করে দেখেন কেমন লাগে, ঠিক আছে? অনেকেই অনলি তাহলে একটু কমেন্টগুলো পড়লেই হবে। হ্যাঁ দেখুন আপনাদের এই যে কমেন্টগুলো সম্পূর্ণ সুন্দর করে এইচডি কোয়ালিটিতে দেখা যায়, ঠিক আছে? আপনারা যারা আছেন তারা একটু দ্রুত ইউটিউবে চলে যান। খুব কম সংখ্যক আপনারা আছেন, প্রায় 14 জন জুমে আছেন, সে কারণে আমি চাচ্ছি জুম থেকে একটু বের হয়ে আপনারা ইউটিউবে চলে আসেন, ঠিক আছে? আজকে যেহেতু ফার্স্ট ক্লাস একটু ডিস্টার্ব হবেই, তো আমরা মেনে নিচ্ছি, আপনাদের সমস্যা নেই। সো যারা এখনও জুমে আছেন, আমি আবারও বলি, জুমে যারা আছেন তারা ইউটিউবে চলে আসেন। খুব সুন্দর হচ্ছে ক্লাস হচ্ছে ইউটিউবে। ওকে, চলে আসছেন অনেকেই। আমরা একটু ওয়েট করি, যে যারা জুম থেকে আসছে তাদের জন্য একটু ওয়েট করি। ওকে, সো আশা করি সবাই চলে আসছেন ইউটিউব থেকে, জুম থেকে ইউটিউবে আশা করি চলে আসছেন। সো আমরা দেখুন আমাদের ক্লাস শুরু করছিলাম। আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা আলোচনা করছিলাম, প্রথম একদম মেইন জায়গা থেকে শুরু করছিলাম, একদম শুরু থেকে শুরু যেটাকে বলা হয়। তো দেখুন আমরা যেটা আছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা দেখাচ্ছিলাম যে আসলে ইংলিশ ভাষা হচ্ছে অনেকগুলো সার্থক ইংলিশ সেন্টেন্স নিয়ে গঠিত হয়। এই সেন্টেন্সগুলোর মধ্যে আসলে কি থাকে? সেন্টেন্সগুলোর মধ্যে থাকে আপনার ওয়ার্ডস, সেন্টেন্সগুলোর মধ্যে থাকে আপনার ফ্রেজ, সেন্টেন্সগুলোর মধ্যে থাকে আপনার ক্লজ। এই তিনটা বিষয় অর্থাৎ ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড ক্লজ থাকে সেন্টেন্সের মধ্যে। যদি আমরা ওয়ার্ডস সম্পর্কে ভালো ধারণা রাখি, যদি আমরা ফ্রেজ সম্পর্কে ভালো ধারণা রাখি এবং যদি আমরা ক্লজের সম্পর্কে ভালো ধারণা রাখি, তাহলে আমরা আসলে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে পারবো। এবং সেন্টেন্স সম্পর্কে যদি আপনি ধারণা জ্ঞান লাভ করেন, তাহলে আপনি আসলে ওই দেশের ইংলিশ ভাষা সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন। সো ওয়ার্ডস হচ্ছে সিম্পলি একটা ওয়ার্ডস, ফ্রেজ হচ্ছে কি, ফ্রেজ হচ্ছে অনেকগুলো ওয়ার্ডস মিলে যখন একটা ইউনিটের মতো কাজ করে তখন সেটাকে ফ্রেজেস বলা হয়। আর যখন অনেকগুলো ফ্রেজ এবং ওয়ার্ডস একসাথে মিলে একটা বাক্যের আকার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপের একটা বাক্য, ছোট ছোট বাক্য বা বাক্যের অংশ হিসেবে কাজ করে, তখন সেটাকে ক্লজ বলা হয়। সো একজন প্রশ্ন করেছেন যে ফ্রেজেস এবং ক্লজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজের মধ্যে আপনার কি থাকে না? ফ্রেজের মধ্যে আপনার ফাইনাইট ভার্ব থাকে না। কি থাকে না? আবারও বলি, ফাইনাইট ভার্ব।
আর ক্লজের মধ্যে আপনার কি থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। তার মানে এটার মধ্যে কি থাকে, ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে, ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। তো আমরা সেন্টেন্স এবং ওয়ার্ডস এবং ফ্রেজ এবং ক্লজগুলোর সাথে আমরা একটু দেখাচ্ছি যে ফ্রেজ এবং ক্লজ কি। ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে। এখন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এগুলো যদি না জানেন, ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা ধীরে ধীরে শিখব। তো আমরা আসলে এখানে দেখাচ্ছি যে সেন্টেন্স মূলত কী কী নিয়ে গঠিত হয়, ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজ, ঠিক আছে। ক্লজ আপনার বিভিন্ন রকমের হয়, যেমন আপনার নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, এগুলো আমরা ধীরে ধীরে শিখব, ঠিক আছে। তো ওখানেও আমরা যাচ্ছি না। ফ্রেজ আবার অনেকগুলো হয়, যেমন নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, সেখানেও আমরা যাচ্ছি না। আমরা এখন যে টপিকসটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলোকে আমরা এই যে নাউন, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলি বা অ্যাডজেক্টিভ নাউন বলি, এই নামকরণের উপর আমরা একটু আলোচনা করব। এই যে সেন্টেন্সে আপনি ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলো দেখে থাকেন, এগুলোকে আমরা একটা ইউনিট দিয়ে পরিমাপ করি। আমরা ওই ইউনিট নিয়ে এখন একটু আলোচনা করব, ঠিক আছে। দুটি ইউনিট দিয়ে আমরা এই ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলোকে আলোচনা করে থাকি। প্রথম ইউনিটটার নাম হচ্ছে ফর্ম ইউনিট, আর দ্বিতীয় ইউনিটটার নাম হচ্ছে ফাংশন ইউনিট। এই দুইটা ইউনিট দিয়ে আসলে আমরা কি করি, আমরা ইংলিশ সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করলে বা ইংলিশ সেন্টেন্সগুলোকে ভাঙলে যে জিনিসগুলো দেখা যায়, ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলো দেখা যায়, সেই তিনটা বিষয়কে আমরা ফর্ম অনুযায়ী এবং ফাংশন অনুযায়ী সিলেক্ট করি বা বাছাই করি বা নির্বাচন করে থাকি, ঠিক আছে। সো আমরা একটু আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন বললাম রহিম, এটা একটা নাম। এটা কি, এটা হচ্ছে একটা নাম। নাম হিসেবে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে নাউন। নাম হিসেবে এটাকে আমরা বলি, এটা হচ্ছে নাউন। আবার ধরুন বললাম আমরা ইজ, এটা হচ্ছে একটা বিভার্ব ক্যাটাগরির, বিভার্ব বলতে পারি অথবা এটাকে আমরা ভার্ব বলতে পারি, ঠিক আছে, ভার্ব। ইজ এটা একটা ভার্ব। তারপর দেখুন আমরা যদি বলি যে গুড, গুড শব্দটা হচ্ছে এটা একটা মডিফায়ার, অথবা এটাকে আমরা নর্মালি বলতে পারি অ্যাজেক্টিভ বলি কিংবা মডিফায়ার বলি। আবার ধরুন বয় একটা শব্দ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা নাউন বলি, নাম হিসেবে নাউন। সো এই যে ব্যাপারগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে কি, ধরেন আপনি ফর্ম আকারে যদি বিবেচনা করেন, রহিম একটা মানুষের নাম হয়, এই কারণে এটা হচ্ছে নাম, নাউন, ঠিক আছে। ইজ এটা আমরা জানি যে এটা একটা ভার্বের ক্যাটাগরি, এটাকে যদি আমরা আরও স্পেসিফিকভাবে বলি তাহলে এটা হচ্ছে কি, বিভার্ব ক্যাটাগরি। গুড একটা শব্দ, এটাকে আমরা কি বলি, ভালো, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, মানুষের দোষ গুণ বোঝায়, সে কারণে এটাকে আমরা অ্যাজেক্টিভ বলি। বয় এটা একটা শব্দ, এই শব্দটা আসলে কি, এই শব্দটা হচ্ছে নাউন। এই যে বিষয়গুলো আমরা এখন বিবেচনা করেছি, এটাকে বলা হয় ফর্ম। এটাকে বলা হয় কি, ফর্ম। মানে এই শব্দগুলো কোন ফর্মে আছে, এই শব্দগুলো কোন ফর্মে আছে সেটা আইডেন্টিফাই করলে আপনি বলবেন এই শব্দগুলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই ফর্মে আছে। তাহলে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে যে আপনি যখন এই শব্দগুলো দিয়ে যখন একটা সেন্টেন্স গঠন করবেন, তখন সেটা ফাংশন বিবেচনা করে আপনার সেন্টেন্স গঠন করতে হবে। যেমন ধরেন আপনি যখন এখন সেন্টেন্স লিখবেন, তখন হবে কি যে রহিম ইজ আ গুড বয়। এখন খেয়াল করুন, এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি গুড বয়, রহিম ইজ এ গুড বয়, এই জায়গায় সেন্টেন্স বিবেচনা করলে আমরা রহিমকে পাই। এই রহিম এখানে কি, রহিম এখানে আপনার সেন্টেন্স বিবেচনা করলে রহিম এখানে সাবজেক্ট, ঠিক আছে। সেন্টেন্স বিবেচনা করলে আপনার রহিম এখানে কি হয়, সাবজেক্ট হয়। তারপর দেখুন সেন্টেন্স যদি আমি বিবেচনা করি, তাহলে এখানে ইজ যে শব্দটা আছে, এটা আপনার লিঙ্কিং ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব, মানে এখানে তার কাজটা কি, লিঙ্কিং ভার্ব। সেন্টেন্স বিবেচনা করলে এখানকার আ গুড বয় এটা একটা ফ্রেজ, ঠিক আছে, আপনার ইউনিট হিসেবে বিবেচনা করতে হবে। এই ইউনিটটা এখানে আপনার সেন্টেন্স বিবেচনা করলে এটাকে বলা হয় আপনার সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখুন এই যে সেন্টেন্স আমরা মেকিং করছি, রহিম ইজ আ গুড বয়, এখানে রহিম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আ গুড বয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বাট আমরা কিছুক্ষণ আগে যে শব্দগুলো পেয়েছি, যেগুলোকে আমরা সেন্টেন্স বিবেচনা করিনি, জাস্ট
তারা ফরমেশনে কি আছে, কি গঠনে আছে সেটা বিবেচনা করেছি। যেমন রহিম এটা মানুষের নাম হয়, এই কারণে এটা নাউন। ইজ এটা একটা ভার্ব, এটা ভিভার্ব ক্যাটাগরি, এই কারণে এটাকে আমরা ভার্ব বললাম। গুড এটা একটা অ্যাজেক্টিভ, দোষগুণ বোঝায়, এই কারণে এটাকে আমরা অ্যাজেক্টিভ বললাম। বয় এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে নাউন, এটা নামবাচক কোনো একটা শব্দ, এই কারণে এটাকে আমরা নাউন বলি। সো এই যে শব্দগুলো আমরা দেখলাম, শব্দগুলোর ফর্ম হচ্ছে আপনার কি, ফর্ম অনুযায়ী আমরা বিবেচনা করেছি। কিন্তু এই শব্দগুলি দিয়ে যদি আপনি কোনো একটা বাক্য গঠন করতে হয় বা বাক্য গঠন করতে চান, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে তার ফাংশন অনুযায়ী বসাতে হবে। ঠিক আছে, আমরা রহিমকে এখানে সাবজেক্ট হিসেবে বসিয়েছি, ইজকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে বসিয়েছি, আর গুড বয় একটা ইউনিট হিসেবে যদি বিবেচনা করি তাহলে পুরো ইউনিটটা একটা ফ্রেজ, এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো এই যে ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা, এটা একটু আপনাকে বুঝতে হবে। আমরা যদি স্পেসিফিকভাবে এখানে বলি, এখানে এ যে শব্দটা আছে, এই এ হচ্ছে আপনার কি ডিটারমিনার। গুড যে শব্দটা আছে এটাকে বলা হয় মডিফায়ার। বয় যে শব্দটা আছে এটাকে বলা হয় নাউন। ঠিক আছে, এই ফ্রেজটা তাহলে কি ফ্রেজ হবে, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, যদি এই ফ্রেজটা বিবেচনা করতাম আমরা ফর্ম ইউনিটে, তাহলে এই ফ্রেজটা হতো কি, এই ফ্রেজটা হতো আপনার নাউন ফ্রেজ। কি হতো এটা, নাউন ফ্রেজ, এটা ইউনিট হিসেবে নাউন ফ্রেজ। কিন্তু এই নাউন ফ্রেজকে আমরা এই সেন্টেন্সে কি হিসেবে বসিয়েছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসিয়েছি। সো দেখা যাচ্ছে যে ইংলিশ সেন্টেন্সগুলোকে, ইংলিশ সেন্টেন্স না, আপনার ইংলিশ ভাষায় বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যেসব ওয়ার্ডস, যেসব ফ্রেজ, যেসব ক্লজ দেখতে পাই, যেসব ওয়ার্ডস, যেসব ফ্রেজ এবং যেসব ক্লজ আমরা দেখতে পাই, এই যে ফ্রেজ ক্লজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রেজ ক্লজ ওয়ার্ডসগুলোকে আমরা দুটি ইউনিট দিয়ে বিবেচনা করতে পারি বা দুটি ইউনিট দিয়ে তাদেরকে আমরা ভাগ করে আলোচনা করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে ফাংশন। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। একজন পরে প্রশ্ন করেছেন, ইজ কেন লিঙ্কিং ভার্ব স্যার, সাবজেক্ট কমপ্লিমেন্ট না হয়ে নাউন ফ্রেজ বলা যাবে? এটা নাউন ফ্রেজ বলতে পারবেন যদি সেটা আপনি মনে করেন যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ফরমেশন। কিন্তু ফাংশন হিসেবে যদি আপনি বলেন তাহলে সেটাকে আপনার বলতে হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ফাংশন হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর ফর্ম হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, সো এই জায়গায় অনেকগুলো প্রশ্ন উঠেছে, আমরা একটু প্রশ্নগুলো আপনাদের কাছে ক্লিয়ার করব। তার আগে আপনাদের মনে আরও যে যে কোশ্চেন আছে, যে যে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নগুলো আপনারা তুলে ফেলুন। সাবজেক্ট কমপ্লিমেন্ট একজন বুঝেন নাই, ফ্রেজ বুঝেন, ফ্রেজ কেন নাউন ফ্রেজ হচ্ছে, কেন ই ফ্রেজ হচ্ছে। যারা প্রশ্ন করছেন প্রশ্ন করতে থাকুন, আমরা আপনাদের প্রশ্নগুলো সলিউশন দিচ্ছি। নাউন ফ্রেজ হলো কেন, অ্যাজেক্টিভ হলো না কেন, এরকম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। গুড মডিফায়ার কিভাবে একটু বুঝিয়ে বলুন। ওকে, সো অনেক ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি।
সো একজন বলছেন ডিটারমিনার আর মডিফায়ারের মধ্যে পার্থক্য কি, অবজেক্ট কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হতো। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন। ওকে, সো আমরা প্রশ্ন পেয়ে গেছি অনেক। প্রথম ক্লাস এত অ্যালোপ্যাথারি প্রশ্ন কেন? অনেক অ্যালোপ্যাথারি প্রশ্ন করে ফেলেছেন। আমরা আমাদের প্রথম ক্লাসে যে ব্যাপারগুলো আলোচনা করা যায় সেগুলোতে আমরা সীমাবদ্ধ থাকব, এবং আপনারা যে যে প্রশ্ন করছেন সব প্রশ্নের উত্তর এই কোর্সের মধ্যে আছে, ঠিক আছে? ঘাবড়ানোর কোনো দরকার নেই। কিন্তু আমরা যেহেতু এটা একটা কোর্স, একটা সিস্টেম, কোর্স প্ল্যান আছে, সেই জন্য আমরা আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী আগাতে হবে। আমি যদি আপনাদের প্রশ্নের উত্তর মানে ব্যাখ্যা করতে থাকি তাহলে পুরো ক্লাস হয়ে যাবে প্রশ্নের উত্তর বেস, ঠিক আছে? তো যারা প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা যে রিলেটেড যে টপিকগুলো আছে, মানে যেগুলো আনসার করতে হবে, সেগুলো আমরা অবশ্যই আপনাদের আনসার করে দিব। ওকে, সো দেখুন আমরা অনেক প্রশ্ন পেয়েছি। তো আমরা যেখানে প্রথম যে কোশ্চেনটা বা প্রথম যে সেটা হচ্ছে কি, যে এখানে আপনার গুড বয় নামক একটা টপিক ছিল। সো আমরা এখানে আপনার গুড বয় বলে একটা ফ্রেজ ছিল। আপনারা জানতে চেয়েছেন যে এ গুড বয় ফ্রেজটা কেন নাউন ফ্রেজ হলো, কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো না, এটা একটা প্রশ্ন, ঠিক আছে? এরপর আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নের উত্তর দিই যে আ গুড বয় কেন নাউন ফ্রেজ, কেন নাউন ফ্রেজ, কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ না, ঠিক আছে? সো আমরা দেখুন ফ্রেজ আইডেন্টিফিকেশনের যে ব্যাপারটা আমরা করি, সেই ফ্রেজ আইডেন্টিফিকেশন জানার জন্য প্রথমে আপনার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি, একটা ফ্রেজ গঠিত হয় যেসব ওয়ার্ডস নিয়ে, এটা একটা ওয়ার্ডস, এটা একটা ওয়ার্ডস, এটা একটা ওয়ার্ডস, যেসব ওয়ার্ডস নিয়ে একটা ফ্রেজ গঠিত হয় সেই সব ওয়ার্ডসের মধ্যে একটা ওয়ার্ডস আছে যেটাকে আমরা বলি হেড ওয়ার্ড, যেটাকে আমরা বলি কি হেড ওয়ার্ড, অর এটার আরেকটা নাম হয় সেটা হচ্ছে কি কিওয়ার্ড। হেড ওয়ার্ড অর কিওয়ার্ড বলে দুটি একই জিনিস, বাট আমরা দুইভাবে চিনি, হ্যাডওয়ার্ডও বলতে পারি, কিওয়ার্ডও বলতে পারি। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আ গুড বয়, এখানে আপনার তিনটি শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আরেকটি হচ্ছে গুড, আরেকটি হচ্ছে আপনার কি বয়। এই তিনটা শব্দের মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে আপনার কি হ্যাডওয়ার্ড। এই হ্যাডওয়ার্ডটা আপনি যদি বুঝতে পারেন তাহলে সেটা কোন ফ্রেজ আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এইখানে হ্যাডওয়ার্ড হচ্ছে বয়। বয় যেহেতু একটা নাউন, এই কারণে এটা নাউন ফ্রেজ, ঠিক আছে? অর্থাৎ আমরা কোনো একটা ফ্রেজ, সেটা কি ফ্রেজ সেটা ডিপেন্ড করবে আপনি সেই ফ্রেজের হেডওয়ার্ড আইডেন্টিফাই করতে পারেন কি না, ঠিক আছে? এখন দেখুন এই হেডওয়ার্ড আইডেন্টিফাই করার একটা রুলস আমি আপনাদেরকে বলে দেই, যেটা আপনি মনে রাখবেন। সেটা হচ্ছে কি, যে হেডওয়ার্ডস আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে আপনার মাথায় থাকবে সেটা হচ্ছে কি, যে ফ্রেজটা আপনি পাবেন সেই ফ্রেজটা আপনি বাংলায় অনুবাদ করবেন। কি করবেন? বাংলায় অনুবাদ করলে, বাংলায় অনুবাদ করার পর শেষ যে শব্দটা আপনি পাবেন, অনুবাদকৃত অংশের শেষ যে শব্দটা আপনি পাবেন, সেই শব্দটা দেখবেন সেটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। সেই শেষ শব্দটা যদি আপনার নাউন হয় তাহলে সেই ফ্রেজটা কি হবে? সেই ফ্রেজটা নাউন, ঠিক আছে? শেষ শব্দটা যদি আপনার অ্যাডজেক্টিভ হয় তাহলে সেই শেষ শব্দটা হবে কি, সেই ফ্রেজটা হবে কি, সেই ফ্রেজটা হবে আপনার অ্যাডজেক্টিভ। শেষ শব্দটা যদি আপনার অ্যাডভার্ব হয় তাহলে আপনার সেই ফ্রেজটা হবে আপনার কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। শেষ শব্দটা যদি আপনার প্রেপোজিশন হয় তাহলে আপনার সেই ফ্রেজটি হবে কি, সেই ফ্রেজটি হবে প্রেপোজিশনাল ফ্রেজ। ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ শেষ শব্দের উপর ডিপেন্ড করে আপনি ফ্রেজ আইডেন্টিফাই করে থাকেন বা করবেন, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি।
তো দেখুন, যারা ফ্রেজ আইডেন্টিফিকেশন নিয়ে একটু প্রবলেমে ছিলেন, এই কথাটা যদি মনে রাখেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হওয়ার কথা না। যেমন ধরেন আমি বললাম ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। বলেন তো এই ফ্রেজটা কি ফ্রেজ? আমি আরেকটা সেন্টেন্স বলি, দি বুক is on the table, the book is on the table। দেখুন এখানে আমরা দুটি ফ্রেজ লিখেছি, একটা হচ্ছে ভেরি বিউটিফুল আর একটা হচ্ছে এখানে আপনার অন দি টেবল। আপনাকে বলতে হবে এই ফ্রেজ দুটা কি ফ্রেজ। এই ফ্রেজগুলো যদি আপনি বলতে পারেন তাহলে অলরেডি আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বা ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা এখানে প্রথম এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, ঠিক আছে? একটু বলবেন 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। দেখুন একজন বলেছেন নাউন ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যারা নাউন ফ্রেজ বলেছেন উত্তর ভুল হয়েছে, প্রথমটা যারা নাউন ফ্রেজ বলেছেন ভুল হয়েছে, এবং পরেরটা যারা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেছেন ভুল হয়েছে। অন দ্য টেবল নাউন ফ্রেজ বলেছেন। সো আমি বুঝতে পারছি যে আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন না করলে বুঝতে পারবো না যে আপনি আসলে কোন জায়গায় বা আপনারা কোন লেভেলের বা কীভাবে আমাকে ক্লাসগুলো নিতে হবে, এটা স্লো নিতে হবে নাকি বুঝিয়ে নিতে হবে, ব্যাপারগুলো আমি বুঝতে পারি, ঠিক আছে? সো কমেন্ট করবেন। সো উজ্জ্বল ভাই বলেছেন 1 এবং 2 দুইটাই অ্যাডজেক্টিভ বলেছেন, নাউন ফ্রেজ প্রেপোজিশন বলেছেন, অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন। সো আমি আশা করি ব্যাপারগুলো 2 হচ্ছে নাউন, হ্যাঁ, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। যাই হোক, আমরা এখন আপনাদের একটু আনসার আমরা করে দেই, ঠিক আছে? ওকে, সো অনেকেই কারেক্ট আনসার করেছেন এবং অনেকেই ভুল আনসার করেছেন। আমরা সঠিক আনসারটা বলছিলাম, যেভাবে করবেন, যেভাবে আইডেন্টিফাই করবেন সেই ব্যাপারটা বলেছিলাম। একটু মনোযোগ দিতে হবে, একটু মানে ক্লিয়ারলি ব্যাপারটা বোঝার জন্য একটু ভাবতে হবে যে আপনি যে ব্যাপারটা বলছেন সেটা দেখুন আমি বলেছিলাম যে আপনি বাংলায় অনুবাদ করবেন। সো প্রথমেই যে ফ্রেজটা আপনি পেয়েছেন এটাকে যদি বাংলায় অনুবাদ করি, বাংলায় অনুবাদ হচ্ছে কি? বাংলায় অনুবাদ করলে হবে অনেক সুন্দর। দেখুন এই বাংলা অনুবাদকৃত অংশের শেষ শব্দ কোনটা? সুন্দর। তো সুন্দর কি? সুন্দর হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস এই ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যারা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়েছেন তাদের আনসার কারেক্ট হয়েছে। ওকে, আবার দেখুন দি বুক ইজ অন দ্য টেবল, দি বুক ইজ অন দ্য টেবল। এটার যদি আমি অনুবাদ করি, এই ফ্রেজটার যদি অনুবাদ করি তাহলে আমরা বলছি অনুবাদের অংশ হবে কি? টেবিলের উপর, টেবিলের উপর। দেখুন শেষ শব্দ, বাংলায় অনুবাদ করা অংশের শেষ শব্দ হচ্ছে আপনার কি? উপর। উপর হচ্ছে শেষ শব্দ। এখন এই যে উপর শব্দটার ইংলিশ হচ্ছে কি? ইংলিশ হচ্ছে অন। অন হচ্ছে কি? অন হচ্ছে প্রেপোজিশন, দ্যাট মিনস এই ফ্রেজটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এটা কি? প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আসুন সেন্টেন্স বিবেচনা করি। এটা আমরা কি পেয়েছি? এটাকে আমরা পেয়েছি এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। বাট আমি যদি সেন্টেন্স বিবেচনা করি, এই সেন্টেন্সের মধ্যে এটা কি? দি বুক ইজ অন দ্য টেবল। এই সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার এই যে ব্যাপারটা দেখছেন ইজ, এই ভার্বের এটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলা হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু যেহেতু এটা লিঙ্কিং ভার্ব এই কারণে এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে?
তো আমরা এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে এটা প্রেপোজিশনাল ফ্রেজ কেন, ঠিক আছে। এরপর আমরা আরেকটা উদাহরণ দেই। এটাকে অনেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছেন, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ না। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরেন বললাম দি বুক অন দি টেবল, the book on the table is mine. আপনাকে বলতে হবে এখানে on the table কি ফ্রেজ, ঠিক আছে। দুইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমত আপনি আইডেন্টিফাই করবেন এটার ফর্ম অনুযায়ী কি ফ্রেজ এবং এটা ফাংশন অনুযায়ী কি ফ্রেজ। ফর্ম অনুযায়ী কি ফ্রেজ এবং ফাংশন অনুযায়ী কি ফ্রেজ, এটা আপনার আইডেন্টিফাই করতে হবে। ফর্ম অনুযায়ী যারা আনসার করবেন তারা মনে করেন 1 নম্বর দিয়ে আনসার করবেন, ফাংশন অনুযায়ী যারা আনসার করবেন তারা 2 নম্বর দিয়ে আনসার করবেন, ঠিক আছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা বুঝতে পারবো যে আপনি বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে। অনেকে আনসার করেছেন। সো আমরা এখন যেটা আনসার দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আনসার, সেটা হচ্ছে 1 হচ্ছে প্রেপোজিশন এবং 2 হচ্ছে প্রেপোজিশন বলছেন অনেকে। অসংখ্য ধন্যবাদ যারা প্রেপোজিশন আনসার করছেন। প্রেপোজিশনাল এবং অ্যাজেক্টিভ, প্রেপোজিশনাল এবং অ্যাজেক্টিভ, প্রেপোজিশনাল এবং নাউন বলছেন, প্রেপোজিশনাল এবং অ্যাডভার্ব বলছেন অনেকে। সো আমরা একটু দেখি প্রেপোজিশনাল এবং অ্যাজেক্টিভ ফ্রেজ বলেছেন, কারেক্ট আনসার করেছেন নাইম হোসেন। অ্যাজেক্টিভ এবং প্রেপোজিশনাল ফাংশন অনুযায়ী, ফর্ম অনুযায়ী দুটো জিনিস আপনাদের আলোচনা করতে বলেছি, ফাংশন এবং ফর্ম, ফাংশন এবং ফর্ম অনুযায়ী বিবেচনা করতে বলেছি। তো আতিক ভাই বলেছেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রথমটা অ্যাডভার্বিয়াল। দেখুন আপনারা ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা অনেকেই বুঝেননি, ঠিক আছে। ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা যারা বুঝেন নাই তারা আসলে ফর্ম কি এবং ফাংশন কি এটা একটু ব্যাখ্যা করতে হবে। দেখুন আমরা বলছিলাম যে কোনো একটা বাক্যে ওয়ার্ডস অর ফ্রেজগুলো কি ভূমিকায় আছে সেটা যদি আপনি বলেন তাহলে সেটা হচ্ছে কি ফাংশন কোন একটা বাক্যে। আর যদি আপনি বাক্য বিবেচনা না করেন তাহলে সেটা হচ্ছে কি ফর্ম। দেখুন ফর্মগতভাবে অন দ্য টেবল এটা হচ্ছে কি, যদি বাংলায় অনুবাদ করেন তাহলে এটা হবে কি ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা অনেকে বুঝেন না। যাই হোক আমরা ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা আবার একটু বুঝিয়ে দিই। দেখুন ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা হচ্ছে বাক্য বিবেচনায় বাক্যে কি হিসাবে আছে সেটা হচ্ছে আপনার ফাংশন। বাক্যে তার ভূমিকা কি, তার কাজ কি, ঠিক আছে। কাজ বা ভূমিকা বলতে পারেন, কি ভূমিকায় আছে, কি কাজে আছে, কি অংশে আছে সেটা হচ্ছে আপনার ফাংশন। আর ফর্ম কোনটা? ফর্ম হচ্ছে যে বাক্য বিবেচনায় নেই, আপনি মনে করেন শুধু ওয়ার্ডটাই দেখছেন, শুধু ফ্রেজটাই দেখলেন, তখন আপনি এটাকে ফর্ম ইউনিটে বিবেচনা করবেন। বাক্য বিবেচনায় না নিয়ে
বাক্য বিবেচনায় না নিয়ে হয় কি ফর্ম ফর্ম বাক্য বিবেচনায় না নিয়ে হয় কি ফর্ম। যেমন ধরেন আপনি ব্যাচেলর যদি হয়ে থাকেন, আপনি যদি পরিবারের একজন ব্যাচেলর হয়ে থাকেন, তাহলে আপনি এখন ফর্মে আছেন, আপনি ফর্ম ইউনিট। মনে করেন আপনি চাকরি বাকরি নাই, ঠিক আছে, ব্যাচেলর যেটাকে বলা হয়, ব্যাচেলর মানুষের লাইফ হচ্ছে কি ফর্ম ইউনিট, কারণ সে কোনো কাজে লাগে নাই। বাট যখনই আপনি ধরেন পুলিশ হয়ে গেলেন বা বিসিএস ক্যাডার হয়ে গেলেন, প্রশাসন ক্যাডার হয়ে গেলেন, ব্যাংকার হয়ে গেলেন, ঠিক আছে, তখন দেখুন আপনার কি আসছে, আপনি জব পেয়ে গেছেন, আপনি তখন ফাংশনে চলে আসছেন, অর্থাৎ আপনি ব্যাংকার, আপনি পুলিশ, আপনি হয়তো টিচার, ঠিক না, শিক্ষক, তখন আপনি কি বেতনভুক্ত কোনো একটা কাজে লেগে গেছেন, অর্থাৎ আপনি হচ্ছে ফাংশনে চলে আসছেন। আর এখন যারা ব্যাচেলর আছেন কোনো কাজ করছেন না, খালি ঘুরি ধাই খাই এই সেই, ঠিক আছে, কোনো কাজ নেই, কোনো ভূমিকা নেই, কি করেন আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্যাচেলর, এটা হচ্ছে ফর্ম ইউনিট। ঠিক সেমভাবে এখানে আপনি যে অন দ্য টেবল শব্দটা আছে, এটাকে যদি আপনি শুধু শব্দগতভাবে বিবেচনা করেন, অন দ্য টেবল যে ফ্রেজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই ফ্রেজটাকে যদি শুধু শব্দগতভাবে আপনি বিবেচনা করেন, শব্দগতভাবে মানে অন দ্য টেবল যে ফ্রেজটা দেখতে পাচ্ছেন, ধরেন এটাকে আমি বললাম যে এটা একটা শব্দ, এটা একটা ইউনিট, এটা ফ্রেজ অন দ্য টেবল, টেবিলের উপর, তাহলে এটা হচ্ছে কি একটা ফর্ম ইউনিট। এবং এই ফর্ম অনুযায়ী যেহেতু এটা আপনার অন দ্য টেবল, বাংলায় অনুবাদ করলে হয় কি, বাংলায় অনুবাদ করলে হয় টেবলের উপর, টেবলের উপর, এবং শেষ শব্দ হচ্ছে উপর, এই কারণে এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ। বাট আমি যখন সেন্টেন্স বিবেচনা করব, দেখুন দি বুক অন দি টেবল, বইটি টেবিলের উপর, দেখুন এই যে শব্দটা দি বুক, এই শব্দটার সাথে আপনার এই প্রেপোজিশনাল ফ্রেজটি কানেকশন করেছে। কানেকশন করার পর আপনি দেখবেন যে এই প্রেপোজিশনাল ফ্রেজটি, এই যে নাউন আছে, এটাকে বলা হবে কি নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটিকে সে কি করছে, মডিফাই করছে, ঠিক আছে। সো এই মডিফাই করার কারণে অন দ্য টেবলকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফাংশনে অ্যাডজেক্টিভ ফ্রেজ, বাট ফর্মে হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ। এটা হচ্ছে ফর্ম এবং ফাংশনের মধ্যে পার্থক্য। একটু যারা বুঝেন নাই তারা একটু আমাকে বলবেন এই ব্যাপারটা বুঝেছেন কিনা। আপনাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি, যে আপনি দেখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কার সাথে কানেকশন করেছে, বা আপনি দেখবেন যে এই শব্দটাই যে প্রেপোজিশনাল ফ্রেজটা যার সাথে কানেকশন করেছে সে নাউন কিনা। যার সাথে কানেকশন করেছে সে যদি নাউন হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যার সাথে কানেকশন করেছে সে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। এই দুটো জিনিস একটু মনে রাখেন। প্রথম ক্লাস হিসেবে অনেক কথা, অনেক ইনফরমেশন আমি বলছি, এগুলো মাথায় রাখার কোনো দরকার নেই, সবগুলো জিনিস আমরা পাই টু পাই ক্লিয়ারলি আপনাদের কাছে ব্যাখ্যা করব। আমাদের কোর্সে সব কিছুই আপনাদের অ্যাড করা আছে। আপনারা যারা অনেক প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো আমি দেখেছি, সব প্রশ্নের উত্তর আমাদের কোর্সেই কমপ্লিটলি ফুল, ঠিক আছে, ভরা। আপনাদের উত্তরে মানে প্রশ্নে এবং উত্তর সবগুলো এখানে আপনার আছে। তো আপনি জাস্ট এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে একটা সেন্টেন্সের মধ্যে ফর্ম এবং ফাংশন দুটি টার্মস ভিন্ন, দুটি টার্মস কি ভিন্ন। ফর্ম হচ্ছে জাস্ট এটা আপনার এখানে, মানে ধরেন বাজারে গিয়ে একটা জিনিস পেলেন, ঠিক আছে, বাজার থেকে কোনো কিছু যদি আপনি নিয়ে আসেন, যেমন ধরেন ইট বালু সিমেন্ট নিয়ে আসছেন, এরা কি বাড়ি, এরা বাড়ি না, ঠিক আছে, এগুলো নিয়ে ফ্রেজটা হচ্ছে কি, ফ্রেজটা যদি ফ্রেজের কনসেপ্টটা যারা এখনও ক্লিয়ার না, আমরা ফ্রেজের কনসেপ্টটা দিই। ধরেন আপনি বাজার থেকে আপনারা কি করেন, বাজার থেকে ইট নিয়ে আসেন, তারপর কি বালি নিয়ে আসেন, তারপর কি নিয়ে আসেন, সিমেন্ট নিয়ে আসেন, আনেন না? ইট বালু সিমেন্ট, এই তিনটা জিনিস দিয়ে আপনি কি করেন, এই তিনটা জিনিস দিয়ে আপনি দেয়াল বানান, দেয়াল, ধরেন দেয়াল বানাতে পারেন, ঠিক না। তারপর আপনি কি অনেক দেয়াল বানাতে পারেন, বাড়ি বানাতে পারেন, যে কোনো জিনিসই বানান। এই যে ইট বালি সিমেন্ট, এই তিনটা জিনিস দিয়ে যখন আপনি একটা ইউনিট বানান, যেমন একটা দেয়াল বানিয়েছেন কিংবা একটা বাড়ি বানিয়েছেন, বানাতে পারেন, বা বাড়ি না বানিয়ে আপনি কিন্তু অন্য কিছু বানাতে পারেন, যাই যে জিনিসই আপনি বানান, তখন এটা কি একটা ইউনিট হিসেবে কাজ করে না, একটা দেয়াল হয়ে গেল। তখন কি আপনি সেটাকে সিমেন্ট বলেন, সেটাকে বালি বলেন, সেটাকে ইট বলেন, তখন কিন্তু আর বলেন না, তখন আপনি কি বলেন, তিনটা জিনিসের সমন্বয়ে যেটা আপনি গঠন করেছেন সেটাকে আপনি বলেন দেয়াল, ঠিক আছে। এখন দেখুন দেয়াল ব্যাপারটা আপনার কি, দেয়াল ব্যাপারটা এখানে আপনি আপনার বাড়িতে যদি ব্যবহার করেন, ধরেন বাড়িতে আপনি দেয়াল ব্যাপারটা ব্যবহার করেছেন, তাহলে একটা রুমের 4টা দেয়াল হয়, ঠিক আছে, 4টা দেয়াল দিয়ে যদি আপনি একটা বাড়ি বানান, ধরেন আমি একটা বাড়ি বানালাম, ঠিক আছে, এই যে বাড়িটা বানালাম, ঠিক আছে, এখন কিন্তু দেয়াল নেই, পুরো ব্যাপারটা হচ্ছে কি বাড়ি।
এই বাড়ি ব্যাপারটা এখন দেখুন, এটা হচ্ছে ফাংশন, অর্থাৎ বাড়ির মধ্যে এটা আছে। দেয়ালটা এখন কাজে লেগে গেছে, তার মানে পশ্চিম পাশের দেয়াল, পূর্ব পাশের দেয়াল, ঠিক আছে, ডান পাশের দেয়াল, এখন এখন কিন্তু এটা দেয়াল, কিন্তু দেয়ালগুলো মিলে আপনার একটা বাড়ি হয়ে গেছে। সো ফ্রেজের কনসেপ্টটা এরকম, ফ্রেজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডস একত্রে একটা ইউনিটের মতো কাজ করে, এবং ইউনিটের মতো কাজ করলে এটাকে আমরা প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে, যে সেটা আপনার সেন্টেন্সের মধ্যে ফ্রেজটা আইডেন্টিফাই করি। প্রথমে ফ্রেজটা অনুবাদ করবেন, অনুবাদের শেষ অংশ যেটা, সেটা হচ্ছে সেই ফ্রেজ। বাট এরপর আপনি আসবেন ফাংশনে, যে আসলে সেই ফাংশনে কি আছে, মানে ওই সেন্টেন্সের মধ্যে কি ভূমিকা আছে সেটার উপর। আশা করি এই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, যে ফাংশন এবং ফর্ম বিবেচনা করে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, ঠিক আছে। এরপর গেল এটা ফ্রেজ আইডেন্টিফিকেশনের ব্যাপারটা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আসি যে অনেকে জানতে চেয়েছেন যে লিঙ্কিং ভার্ব কি, এবং জানতে চেয়েছেন যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি। যদি এগুলোর উপর আমাদের অনেক ক্লাস আছে, অনেক মানে টপিকস অনুযায়ী আমরা এগুলো সাজিয়ে রেখেছি ক্লাস বাই ক্লাস, সেখানে যেতে পারবেন। তবে আমি যেহেতু প্রশ্ন করেছেন, আমি একটু আপনাদের হিন্টস দিয়ে দিই, ঠিক আছে। লিঙ্কিং ভার্ব হচ্ছে লিঙ্ক করা। মনে করেন এটা একটা রাস্তা এই পর্যন্ত আসছে, আরেকটা রাস্তা এই পর্যন্ত আসছে। এখন দুই রাস্তার মধ্যে কানেকশন করে কারা? দুই রাস্তার মধ্যে কানেকশন করে কি? ব্রিজ বা আপনার এই কানেকশন, ঠিক আছে। ব্রিজ কি করে? কানেকশন করে না? এই মনে করেন কানেকশন করলাম। সো লিঙ্কিং ভার্ব যে কথা, ব্রিজ একই কথা, ঠিক আছে। লিঙ্কিং ভার্ব যে কথা, ব্রিজ একই কথা। যেমন ধরেন আমি দুটা সেন্টেন্স লিখি, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। যেমন ধরেন লিখলাম আই ইট রাইস। খেয়াল করেন এখানে আই ইট রাইস যে শব্দগুলো লিখেছি, প্রথমে আমি ফর্ম এবং ফাংশন দিয়ে আপনাদের বুঝাই। আই হচ্ছে কি এখানে আপনার, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে কি? ইট হচ্ছে ভার্ব। রাইস হচ্ছে কি? রাইস হচ্ছে আপনার অবজেক্ট। খেয়াল করেন এটা অবজেক্ট। কেন এটা অবজেক্ট? ইটটাকে বলা হয়, যদি আপনি ফাংশন অনুযায়ী যে বিচার করেন, তাহলে ইটকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আপনার ফাংশন, ঠিক আছে, ফাংশন। বাট আপনি যদি ফর্মে দেখেন, ফর্মে দেখলে আই হচ্ছে একটা প্রোনাউন। ফর্ম দেখতেছেন যে এটা মানে নর্মালি আপনি আই শব্দটাকে কিভাবে চিনেন? এটা প্রোনাউন। ইট শব্দটাকে আপনি নর্মালি কিভাবে দেখেন? নর্মালি এটা হচ্ছে একটা ভার্ব। রাইস শব্দটাকে আপনি নর্মালি কি দেখেন? নর্মালি এটা হচ্ছে একটা নাউন। এই যে নর্মালি আপনি বাক্য বিবেচনা করছেন না, জাস্ট মনে করেন এটার উপাদান হিসেবে ভাবতেছেন যে এটা একটা নাউন, এটা একটা ভার্ব, এটা একটা প্রোনাউন। এই উপাদান হিসেবে যখন বিবেচনা করবেন, সেটাকে আপনার বলি ফর্ম ইউনিট। আর যখন আপনি সেন্টেন্স গঠন করার জন্য গাচ্ছেন, কাকে কোন জায়গায় রাখবেন, ভূমিকা হিসেবে চাকরি দিতেছেন, আইকে প্রোনাউনটাকে এখানে এনে আপনি কি করলেন? সাবজেক্টের জায়গায় বসিয়েছেন, মানে তাকে ভূমিকা দিয়েছেন, তাকে একটা পদ দিয়েছেন সাবজেক্ট। এটা হচ্ছে ফাংশন ইউনিট। এই ইট ভার্বটার প্রকৃতিগত মানে এর কাজটা ওখানে কি? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ কেন বলছি? কারণ এটা অবজেক্ট গ্রহণ করে। যারা অবজেক্ট গ্রহণ করে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, আর যারা অবজেক্ট গ্রহণ করতে পারে না তাদেরকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। সো যেহেতু এর কাজ হচ্ছে অবজেক্ট গ্রহণ করা, তাকে একটা চাকরি দিয়েছি যে সে কি করবে? অবজেক্টকে খপ করে ধরবে। সো সে অবজেক্টকে খপ করে ধরে, এই কারণে এটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। মানে এই বাক্যে তার ভূমিকা হচ্ছে সে অবজেক্ট গ্রহণ করে সাবজেক্টকে সাহায্য করবে, সাবজেক্টকে সাহায্য করবে, অবজেক্ট গ্রহণ করে, এই রাইসকে গ্রহণ করে। ইট রাইস, কি খাই? রাইস, ভাত খাই। এখানে রাইসের ভূমিকা কি? রাইস হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে কোনো ফিজিক্সের ভাষায় অবজেক্ট মানে হচ্ছে কোনো বস্তু। এই বস্তুকে কি করে? ভার্ব অ্যাটাক করে। দেখুন আপনি যদি ভাত খান বলেন, তার মানে কি হাউমাউ করে ভাত কচলে খাচ্ছেন, তার মানে ভাতকে অ্যাটাক করেছেন। সো এটাকে বলা হয় অবজেক্ট, তার মানে এটাকে এই ভার্ব গ্রহণ করেছে, এই জন্য এটাকে বলা হয় অবজেক্ট। বাট কিছু কিছু ভার্ব আছে যারা গ্রহণ করতে পারে না, ঠিক আছে। এখানে আমি ফাংশন এবং ফর্মের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন এখানে রাইস এবং আই এরা কিন্তু এক জিনিস না। রাইস এবং আই কি এক জিনিস? আই হচ্ছে আমি, রাইস হচ্ছে চাল। রাইস এবং আই কিন্তু এক জিনিস না। এবং অবশ্যই এখানে ভার্বের কিন্তু ভূমিকা আছে। ভার্ব কিন্তু এখানে আপনার কি করছে? রাইসকে খাচ্ছে, তার মানে ভার্বের এখানে একটা কাজ হচ্ছে। ভার্ব এখানে কোনো একটা কাজ করছে, তার মানে এর একটা ভূমিকা আছে, দায়িত্ব আছে, সে রাইসকে খাচ্ছে, রাইসকে খেয়ে সাবজেক্টের অর্থকে পরিপূর্ণ করছে। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ধরেন সেম ক্যাটাগরির আরেকটা সেন্টেন্স আমরা লিখতে যাচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে কি? সেম ক্যাটাগরি আরেকটা সেন্টেন্স লিখব। ধরেন লিখলাম আই এম রাজীব। দেখুন এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি, এই সেন্টেন্সে যদি আমরা সাবজেক্ট
প্রথমে বিবেচনা করি, এটা ফাংশনে কি হবে, ফর্মে কি হবে, ফর্মে এটা কি প্রোনাউন, ফর্মে এটা প্রোনাউন। ফর্মে এম শব্দটা কি, ফর্মে এম শব্দটা একটা ভার্ব, ফর্ম অনুযায়ী ভার্ব। ফর্মে রাজীব শব্দটা কি, ফর্মে রাজীব শব্দটা এভেলেবল মানুষের নাম হয়, এই কারণে ফর্মে এটা হচ্ছে কি নাউন, ভার্ব এবং কি প্রোনাউন। ঠিক আছে, এখন আমি ফাংশনে আসি। দেখুন ফাংশনে যখন আসি তখন আমাকে কিছু জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে দেখুন এম শব্দের অর্থ কি, এম শব্দের অর্থ হচ্ছে হই, আমি হই রাজীব। এই হই দিয়ে কি কোনো কাজ বোঝাচ্ছে, বা হই কি এমন কিছু যেটা আপনার রাজীবকে আঘাত করছে, রাজীবকে অ্যাটাক করছে, রাজীবকে খাচ্ছে? যেমন আগেরটা দেখুন, আই ইট রাইস, এর মানে হচ্ছে কি কোনো একটা ব্যক্তি মনে করেন বাসায় বসে একটা গামলাতে নিয়ে ভাতকে খাচ্ছে, তার মানে কি এই কাজটা দেখুন আপনার হাত ফিজিক্যালি আপনি হাতে এটা করছেন, কচলায়া ভাত খাচ্ছেন। এই যে খাওয়া ব্যাপারটা এমন একটা কাজ যেটা বললেই হয় না, এটার সাথে অনেক কিছু লাগে। রাইস ছাড়া কি আপনি খাইতে পারবেন? অর্থাৎ এখানে রাইস থাকতে হবে, অথবা আম থাকতে হবে, জাম থাকতে হবে, যে কোনো একটা জিনিস নিয়ে এই ইট শব্দটা পরিপূর্ণতা পায়, ঠিক না? তার মানে ইট শব্দটা অ্যাটাক করে কাউকে, বাট এম শব্দটা কাউকে অ্যাটাক করে নাই, এটা কোনো ভার্ব না, এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না। ঠিক আছে, তো এটা কি, এটা আসলে যেহেতু এটা সাবজেক্ট, একটা ভার্ব লাগবে, একটা অবজেক্ট লাগবে, এই টাইপের একটা সেন্টেন্স প্যাটার্ন করতে গেলে সেই ক্ষেত্রে এই এম শব্দটা এখানে এসেছে। এবং এখানে যে রাজীব শব্দটা আছে এবং এখানে যে আই শব্দটা আছে, তারা দেখুন একই জিনিস, রাজীব এবং আই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি রাজীব, রাজীবই আমি, ঠিক না? তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। দ্যাট মিনস এখানে যে শব্দটা বসেছে সেটা অবজেক্টের জন্য বসে নাই, এখানে যে শব্দটা বসেছে সেটা আপনার সাবজেক্টের জন্য বসেছে, সাবজেক্টের জন্য বসেছে, বা সাবজেক্ট হুবহু সাবজেক্ট। যখন আপনি এখানকার যে শব্দটা দেখবেন, যদি দেখেন এখানকার শব্দটা অবজেক্টের জন্য বসে নাই, বসছে সাবজেক্টের জন্য, তখনই বুঝতে হবে এটা অবজেক্ট না। অবজেক্ট মানেই হচ্ছে তাকে আঘাত করবে। দেখুন ইট, অবজেক্ট মানে হচ্ছে ভার্ব তাকে আঘাত করবে, ভার্ব তাকে আঘাত করবে, কিন্তু এখানে ভার্ব আঘাত করতে পারে নাই। উল্টো এই রাজীব শব্দটা এখানে ভার্বের অ্যাটাক তো নেই, উল্টো সে আসলে বসেছে আপনার সাবজেক্টের জন্য। যখনই দেখবেন আপনি এখানকার শব্দটা সাবজেক্টের জন্য বসে, তখন সেটাকে আপনি বলবেন সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি তাহলে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যে এখানকার অবজেক্ট পজিশনে যে শব্দটা আপনারা অবজেক্ট বলে থাকেন, ভাবেন, সেই শব্দটা দেখবেন এটা কি সাবজেক্টের জন্য বসে কিনা। ঠিক আছে, সাবজেক্টের জন্য যদি বসে তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু রাইস শব্দটা দেখুন সাবজেক্টের জন্য বসে নাই। আই মানে রাইস না, আমি রাইস না। ঠিক আছে, আমার সাথে রাইসের কোনো সম্পর্ক নাই। আমি রাইস খাই, ভাত খাই, কিন্তু আমি রাইস না, আমার জন্য রাইস বসে নাই। আমি রাইসকে কিছুই করি না, আমি রাইসকে খাই, ভাত খাই, রাইসকে ব্যবহার করি, বাট আমি রাইস না। এই জন্য এটাকে বলা হয় অবজেক্ট, আর এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্টের একটা অধ্যায় রেখেছি, সেখানে আপনি ব্যাপারটা আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। অনেকে বলছেন যে রাজীব এবং আই হচ্ছে সমান, এরকম অনেকে টেকনিক ইউজ করেন যে আই সমান রাজীব লেখা যায়। ঠিক আছে, আই সমান কি রাজীব লেখা যায়, বাট আই সমান রাইস লেখা যায় না, কারণ আমি রাইস না, লেখা যায় না। তো সেক্ষেত্রে এটা অবজেক্ট, যদি লেখা যায় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব। এটা একটা টেকনিক, এটা মনে রাখতে পারেন, তবে এটা আপনার 70% কাজে দিবে, বাকি ক্ষেত্রে কিন্তু আবার কাজে দিবে না, মনে রাখতে পারেন এটা। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, দেখুন এই যে ভার্বটা তাহলে কি, ভার্বের কাজটা তাহলে কি হলো, ভার্বের কাজটা হলো এই সাবজেক্টকে এই অংশের সাথে কানেক্ট করে দেয়া, যে কারণে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, যেহেতু এই ভার্বটা এটাকে অ্যাটাক করতে পারে না, অ্যাটাক করতে পারে না, এই কারণে এটাকে বলা হয় আপনার নিষ্ক্রিয় ভার্ব। কি বলা হয়? নিষ্ক্রিয় ভার্ব। মনে রাখবেন সকল লিঙ্কিং ভার্ব নিষ্ক্রিয় ভার্ব। ঠিক আছে, সকল লিঙ্কিং ভার্ব কি হয়? নিষ্ক্রিয় ভার্ব হয়। তো আমরা এখন এটা যে এই ফর্মুলাটা 90% 100% নয় কেন সেটা আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন বললাম হি লুকস ভেরি নাইস, সে অনেক সুন্দর। শি লুকস ভেরি নাইস। আমরা
এই যে এখানে যে ফ্রেজটা আমরা ব্যবহার করেছি দেখুন, এই যে ভেরি নাইস, এটা একটা ফ্রেজ। বলতে হবে এই ফ্রেজটা কি ফ্রেজ, ঠিক আছে? আমাকে একটু বলবেন যে এই ফ্রেজটা আসলে কি ফ্রেজ। প্রথমত আপনি একটু বলবেন ভেরি নাইস ফ্রেজটা কি ফ্রেজ, আমি বলে দিচ্ছি, আপনারা একটু ভাবেন এবং কমেন্ট করবেন। এখানে আমরা যদি ভেরি নাইস শব্দটা দেখি তাহলে বাংলা অনুবাদ করলে হয় খুব সুন্দর। যেহেতু শেষের শব্দটা হচ্ছে সুন্দর, তার মানে হচ্ছে কি শেষ শব্দটা সুন্দর, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আপনাকে বলতে হবে যে এটা এখানে কি এই লুক ভার্বের অবজেক্ট নাকি সাবজেক্টের? ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে নাকি সাবজেক্টের হয়ে বসেছে? ব্যাপারটা দেখুন, ফিল করেন কিনা। দেখুন এইখানে আমরা যে ভার্বটা দেখাচ্ছি এটা হি লুকস ভেরি নাইস, এটার যদি আমরা বাংলা অনুবাদ করি দেখাচ্ছে যে তাকে সুন্দর দেখায় বা সে সুন্দর আমরা বলতে পারি। এখন যেটাই আমরা বলি দেখুন লুক ভার্বের অবজেক্ট কিনা, বা আপনারা কিছুক্ষণ আগে একজন বলেছিলেন হি সমান ভেরি নাইস, হি সমান ভেরি নাইস, এটা কিন্তু সমান না। সমান হয় সে সমান না, সে তার মানুষের সমান কি হয়? সে ডক্টর হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, তখন সমান হতে পারে। সে রহিম হতে পারে, সে করিম হতে পারে, তখন সমান হতে পারে। কিন্তু ভেরি নাইস কিন্তু মানুষের সমান না। কিন্তু আমি যে কনসেপ্টটা দিয়েছি সেটা খেয়াল করেন। এখানে যে ভেরি নাইস শব্দটা আছে, যে ইউনিটটা আছে, এই ইউনিটটা কার জন্য বসেছে? ভেরি নাইস কার বলেন তো? আপনি যদি বলেন ভেরি নাইস তুমি কার, আর যদি প্রশ্ন করেন ভেরি নাইস তুমি কার, তাহলে সাবজেক্ট উত্তর দিবে ভেরি নাইস আমার। ভেরি নাইস কার? আমার। ভেরি নাইস কার সম্পর্কে কথা বলে বলেন তো? ভেরি নাইস আপনার এই সাবজেক্ট সম্পর্কে কথা বলে। যদি দেখেন কোনো একটা সেন্টেন্সে এখানকার অংশটা সাবজেক্টের জন্য কথা বলে তাহলে সেটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং সেই ভার্বই আপনার কি হবে? সেই ভার্বই হবে লিঙ্কিং ভার্ব। সেই ভার্ব কি হবে? সেই ভার্ব লিঙ্কিং ভার্ব হবে। সেটা জানার দরকার নাই, আর মুখস্থ করার দরকার নেই। আপনি যদি সেন্টেন্স থেকে বুঝেন যে এখানকার অংশটা সাবজেক্টের জন্য বসেছে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব। এটাকে আপনি চোখ বন্ধ করে লিঙ্কিং ভার্ব বলে দেবেন। ওকে, সো ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি যে লিঙ্কিং ভার্ব কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, এই ব্যাপারগুলো আমি এখানে বুঝাতে পেরেছি। যদিও আমাদের ক্লাসের আজকের টপিকস এগুলো না, তারপরও আমরা এখানে আলোচনা করেছি বোঝানোর সুবিধার্থে। তো আমরা এখন পর্যন্ত যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি সেটি হচ্ছে কি, যে ইংলিশ সেন্টেন্স বা আমাদের এই কোর্সটি যেহেতু ইংলিশ ভাষার উপর ডিপেন্ড করে কোর্সটি করাচ্ছি, সো ইংলিশ ভাষাকে অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই সেখানে কিছু ওয়ার্ডস থাকে, কিছু ফ্রেজেস থাকে যেগুলো ইউনিট হিসেবে কাজ করে, এবং কিছু ক্লজেস থাকে। এই যে ফ্রেজেস এবং ক্লজেস এবং ওয়ার্ডসগুলো আছে এদেরকে আমরা দুইভাবে চিনে থাকি। একটা হচ্ছে ফর্ম, আরেকটা হচ্ছে ফাংশন। ফর্ম এবং আরেকটা হচ্ছে কি ফাংশন, ঠিক আছে? সো ফাংশন দিয়ে আমরা কি করি? ফাংশন দিয়ে আসলে সেন্টেন্স বিল্ড আপ করি, ঠিক আছে? অর্থাৎ সেই ওয়ার্ডসের, সেই ফ্রেজের, সেই ক্লজের ফাংশন কি সেটার উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্স মেকিং করি। ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম থেকে আবার একটু দেখিয়ে দিই। দেখুন, একজন প্রশ্ন করেছেন সাবজেক্ট এবং নাউনের মধ্যে পার্থক্য কি? সাবজেক্ট এবং নাউনের মধ্যে পার্থক্য নাই ভাই। নাউন হচ্ছে এটা ফর্ম, আর সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের কর্তা। সেন্টেন্সকে পরিচালনা করে কে? সে হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্স বিবেচনায় আপনি যদি বের করেন তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। আর যদি সাবজেক্ট আপনি যদি সেই কর্তা বিবেচনায় না নেন তাহলে সেটা হবে কি, সেটার ফর্ম অনুযায়ী দেখবেন সেটা নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ভেরি নাইস এখানে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, সাইদুল ইসলাম ভাই কারেক্ট আনসার করেছেন। ওকে, ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তারপরও যারা বুঝবেন না তারা প্রশ্ন করবেন, দ্রুত প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝাতে পারবো। সো আমরা পিডিএফে চলে যাই। দেখুন, আমরা প্রথম ক্লাস হিসেবে ক্লাস 1-এর এ, এটাকে আমরা পার্ট 1 করেছি, ক্লাস 1-এর এ কে পার্ট 1-এ ভাগ করেছি। প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা টার্গেট নিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখব। ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো আসলে কি থাকে? ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ইংলিশ সেন্টেন্স থাকে।
প্রচুর ইংলিশ সেন্টেন্সেস থাকে এবং ইংলিশ সেন্টেন্সগুলো যদি আমরা ভাগ করি দেখি এখানে ইংলিশ ওয়ার্ডস থাকে, ইংলিশ ফ্রেজেস থাকে, ইংলিশ ক্লজেস থাকে, ঠিক আছে? এবং এই ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজগুলোকে আমরা দুটিভাবে চিহ্নিত করি, একটা হচ্ছে তার ফর্ম আর একটা হচ্ছে কি তার ফাংশন, ঠিক আছে? তো আমরা এই যে ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা আপনাদেরকে বললাম, এই ফর্ম এবং ফাংশনের আমরা সংজ্ঞা দিয়েছি। ফর্ম ইউনিটের সংজ্ঞা দেখুন, যারা পিডিএফ ফাইল পেয়েছেন তারা পিডিএফ ফাইল থেকে পড়বেন। ফর্মের যে সংজ্ঞাটা আমরা দিয়েছি সেটা হচ্ছে কি, যে কোনো স্পিচের পার্টস নয়। ফর্ম কি? ফর্ম অথবা পার্টসও হতে পারে অথবা পার্টস নয়। আমরা নর্মালি কোনো একটা কথা বললি কিংবা লিখিতভাবে কোনো একটা শব্দ রাখতে পারি, সেটা যেটাই হোক, এমন ওয়ার্ডস বা ফ্রেজেস অথবা ক্লজেসগুলো সেই স্পিচ তথা কোনো বাক্যে কি ভূমিকা পালন করছে তা বিবেচনায় না নিয়ে, ঠিক আছে? দেখুন এই ব্যাপারটা ভালো করে খেয়াল করবেন। এখানে আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে হতে পারে কোনো একটা পার্টসের স্পিচ কিংবা পার্টসের স্পিচ না, যাই হোক, তবে আপনার বিবেচনা করতে হবে স্পিচ তথা কোনো বাক্যে কি ভূমিকা পালন করছে তা বিবেচনায় না নিয়ে যে পরিচয়, সেটাই হচ্ছে ফর্ম ইউনিট। সেটাই হচ্ছে কি ফর্ম ইউনিট। ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পেরেছি। দেখুন যেমন বিভার্ব ক্যাটাগরির কিছু ফর্ম পাওয়া গেছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা মনে করেন যে ফর্মে আছে। আর্টিকেল ক্যাটাগরির কিছু ফর্ম আছে যেমন এ, এন দি, এগুলোকে যদি আপনি প্রথম দেখায় দেখেন তাহলে বলবেন কি আর্টিকেল, এটাকে বলবেন কি ভার্ব। যেমন ভেরি, নাইস, গুড, ব্যাড, এগুলোকে কি বলবেন? এগুলোকে বলবেন আপনি অ্যাজেক্টিভ। মডিফায়ার্স ব্যাপারটা না, ব্যাপারটা এটা হচ্ছে অ্যাজেক্টিভ। নাউন ক্যাটাগরি যেমন রহিম, করিম, রহিম, জরিনা, এগুলো। নাউন ফ্রেজ যেমন আ ভেরি গুড বয়, এটা একটা ইউনিট হিসেবে কাজ করছে। কেন এটা নাউন ফ্রেজ? কারণ এটা শেষে শব্দ হচ্ছে কি, যে একজন অনেক ভালো বালক, তার মানে শেষে হচ্ছে বালক হচ্ছে নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ। দি নেক্সট ডে, দেখুন ডে শব্দটা এখানে কি নাউন, এই কারণে পুরো ফ্রেজটা হচ্ছে কি নাউন ফ্রেজ। আবার দেখুন আ ভেরি নাইস গার্ল শব্দটা হচ্ছে এখানে নাউন, শেষ শব্দ নাউন। ইংলিশ সেন্টেন্সের শেষ শব্দ না, বাংলা অনুবাদ করেন আ ভেরি নাইস গার্ল মানে হচ্ছে কি একটি সুন্দর বালিকা, শেষে বালিকা আসে, বালিকা হচ্ছে নাউন, সে কারণে এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আসব আপনার ফাংশন ইউনিট। দেখুন ফাংশন ইউনিটে যে ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো বাক্যে কি ভূমিকা পালন করছে তা বিবেচনায় নিয়ে যে পরিচয় হবে তাই হচ্ছে কি ফাংশন ইউনিট। এবার আপনাকে অবশ্যই বাক্যে তার ভূমিকাটা কি এটা আপনাকে বুঝতে হবে। বাক্যে তার ভূমিকাটা কি এটা যদি আপনি না বুঝেন তাহলে বুঝে কোনো লাভ নাই। দেখুন আমরা এখানে চলে আসছি। প্রথম সেন্টেন্সটা দেখুন, প্রথম অংশ হচ্ছে রহিম ইজ আ ভেরি গুড বয়। এই সেন্টেন্সটির মধ্যে আপনার রহিম শব্দটা একটা নাম, এটা নাম, মানুষের নাম হয়, কারণ এটাকে আমরা নাউন বলি। বাট এটাকে আপনি কি বলবেন এখন? এই পুরো সেন্টেন্সের কর্তা হচ্ছে সাবজেক্ট, এই কারণে এটা হচ্ছে সাবজেক্ট। আ ভেরি গুড বয় এটা একটা ফ্রেজ, এটা প্রথমত এটা ফ্রেজ হচ্ছে একটা আপনার কি ফ্রেজ? নাউন ফ্রেজ। বাট এইখানে সেন্টেন্সের কি ভূমিকা আছে একটু বলেন তো দেখি, সেন্টেন্সের কি ভূমিকা একটু বলেন, যে এখানে আ ভেরি গুড বয় কি ভূমিকা আছে? এটা অবশ্যই রহিম ইজ আ ভেরি গুড বয়, রহিম একজন অনেক ভালো ছেলে। অনেক ভালো ছেলে এটা কার জন্য বসেছে? অনেক ভালো ছেলে কে? অনেক ভালো ছেলে এই ফ্রেজটা কার? তখন বলবেন এই ফ্রেজটা হচ্ছে রহিমের। যেহেতু ভার্বের এখানে দেখুন কোনো ভূমিকা নেই, ভার্বকে আমরা কি কোনো কাজ দিচ্ছি না, এই কারণে এটাকে বলা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং এই ভার্বটা যেহেতু এখানে নিষ্ক্রিয় এই কারণে এটাকে আমরা বলবো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটাকে বলবো কি লিঙ্কিং ভার্ব। ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। এরপর আমরা একটা সেন্টেন্স এখানে দেখাচ্ছি, দেখুন বড় একটা সেন্টেন্স নিয়ে আপনাদের ব্যাপারটা দেখাই। এবার দেখুন আমরা এখানে একটা সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরেছি। সেন্টেন্সটা হচ্ছে কি, প্রথমে দেখুন এখানে বলছি মাই ডটার বট আ কমপ্লিটলি ইউজলেস স্মার্টফোন ওভার দ্য সামার। এই সেন্টেন্সটা আমরা যদি বিবেচনা করি তাহলে প্রথমেই দেখুন এই যে মাই ডটার যে শব্দটা আছে এটাকে আমরা ফর্মে দেখুন মাই ডটার যে শব্দটা আছে এটাকে আমরা ফর্মে বলতে পারি কি
ফর্ম অনুযায়ী এটাকে মাই ডটারকে ফর্ম অনুযায়ী বলতে পারি এটা হচ্ছে নাউন, বাট মাই ডটারকে ফাংশন অনুযায়ী বলতে হবে এটা হচ্ছে কি সাবজেক্ট। ওকে, এরপর দেখুন এখান থেকে যদি আপনি শুরু করেন আ কমপ্লিটলি ইউজলেস স্মার্টফোন, এই যে ফ্রেজটা দেখতে পাচ্ছেন আ কমপ্লিটলি ইউজলেস স্মার্টফোন, এই ফ্রেজটা এখানে আপনার যদি আমি বাংলায় অনুবাদ করি তাহলে কি হবে বলেন তো? বাংলায় অনুবাদ করলে আপনাকে একটু বলতে হবে যে এটা মানে কোন ফ্রেজ। এই যে আ কমপ্লিটলি ইউজলেস, এটা কি ফ্রেজ হবে দেখুন। এটা যদি বাংলায় অনুবাদ করি আ কমপ্লিটলি ইউজলেস স্মার্টফোন মানে কি, এটার মানে হচ্ছে একটি সম্পূর্ণ অব্যবহৃত, সম্পূর্ণ ইউজলেস ব্যবহার অযোগ্য বলতে পারি, ব্যবহার অযোগ্য ফোন। দেখুন এই ফ্রেজটির অনুবাদ করলে আমরা শেষ শব্দ পাচ্ছি কি ফোন, যেহেতু শেষ শব্দ হিসেবে আমরা ফোন পেয়েছি তার মানে এই যে ফ্রেজটা দেখতে পাচ্ছেন আ কমপ্লিটলি ইউজলেস স্মার্টফোন, এই ফ্রেজটা এখানে কি ফ্রেজ? অবশ্যই এই ফ্রেজটি একটি নাউন ফ্রেজ। দেখুন এটার ফর্ম অনুযায়ী আমরা এটাকে বলবো এটা একটা নাউন ফ্রেজ, বাট ফাংশন অনুযায়ী আমাকে বলতে হবে এটি একটি অবজেক্ট। কারণ কি? কারণ এটি এই যে বট যে ভার্বটা আপনি দেখতে পাচ্ছেন এই ভার্বটার অ্যাকশন গ্রহণ করেছে, সে কিনেছে। কি কিনেছে? আ কমপ্লিটলি ইউজলেস স্মার্টফোন, আ কমপ্লিটলি ইউজলেস স্মার্টফোন। ঠিক আছে, সো পুরো ইউনিটটা হচ্ছে এখানে আপনার একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে হয়তো কমপ্লিটলি আছে, এটাকে অনেকে অ্যাডভার্ব বলছেন। হ্যাঁ, কমপ্লিটলি এখানে অ্যাডভার্ব। আ হচ্ছে এটা একটা অ্যাজেক্টিভ, এটাকে ডিটারমিনার বলা হয়। ইউজলেস হচ্ছে আপনার একটা অ্যাজেক্টিভ, স্মার্টফোন হচ্ছে নাউন। আপনি অক্ষর অক্ষর বা অংশ অংশ করে ভাবতে পারেন, কিন্তু এখানে সেন্টেন্সের মধ্যে এরা অংশ অংশ করে বসে নাই, সেন্টেন্সের মধ্যে পুরো একটা ইউনিট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং এটি আপনার বট ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। ঠিক আছে, এরপর দেখুন আমরা যদি আরও একটু সামনের দিকে যাই, এখানে হচ্ছে ওভার দ্য সামার। ওভার দ্য সামার হচ্ছে কি গ্রীষ্মকালে। এটা হচ্ছে আপনার একটা টাইম। প্রথমত এটা আপনার প্রেপোজিশন ওভার দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু বাক্যে এটা আপনার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা সময় নির্দেশ করছে বিধায় এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। ওকে, আমরা এখন পরের যে চার্টটা দেখাচ্ছি, চার্টটার দিকে ভালো করে খেয়াল করেন। দেখাচ্ছি যে নিম্নে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড ক্লজ ক্যাটাগরির ইউনিটসগুলো যা যা হতে পারে দেখানো হলো। ঠিক আছে, যেমন বিভিন্ন ওয়ার্ডসের ইউনিটগুলো কি হতে পারে? নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ডিটারমিনার, প্রোনাউন, কনজাংশন, প্রেপোজিশন। ফর্ম ইউনিটে আপনি বলতে পারেন ফর্ম ইউনিট। ফাংশন ইউনিটে এরা হতে পারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, মডিফায়ারগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল, অ্যাবসোলুট হতে পারে। তো দেখুন এখানে মডিফায়ারের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে, আরেকটা টার্মস আছে অ্যাবসোলুট, এগুলো আমরা আলোচনা করব। তো দেখুন এখানে যদি আপনি সেন্টেন্স গঠন করেন তাহলে সেন্টেন্সগুলোর মধ্যে তাদের পরিচয় হচ্ছে হয় সাবজেক্ট হবে, হয় ভার্ব হবে, হয় অবজেক্ট হবে, হয় কমপ্লিমেন্ট হবে, হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট হবে, হয় মডিফায়ার হবে। ঠিক আছে, এগুলো হবে সেন্টেন্সের বিবেচনায়। কিন্তু ফর্ম অনুযায়ী যদি আপনি দেখেন যে এটাকে যদি আপনি ঘাটেন, তখন আপনি দেখতে পাবেন হয় এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা ডিটারমিনার অথবা প্রোনাউন অথবা কনজাংশন অথবা প্রেপোজিশন। ফ্রেজ যদি থাকে তাহলে ফ্রেজটা হতে পারে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। ক্লজটা যদি আপনি বিবেচনা করেন, ক্লজটা হতে পারে সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ ক্লজ। ঠিক আছে, এটা ফর্মে সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, রিলেটিভ ক্লজ হতে পারে। ফাংশনে যদি বিবেচনা করেন সেক্ষেত্রে এটা নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে ফাংশনে। ঠিক আছে, সো এই ব্যাপারটা আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর আমরা দেখুন এই ছকে একটা সেন্টেন্স লিখে সেন্টেন্সগুলোকে ফর্ম এবং ফাংশন অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। যেমন জেরিন লাভস ফ্লাওয়ার, জেরিন কি করে? ফ্লাওয়ার পছন্দ করে। জেরিন যদি ফ্লাওয়ার পছন্দ করে তাহলে এখানে জেরিন শব্দটা কি? এখানে জেরিন শব্দটা ফর্ম ইউনিটে হচ্ছে নাউন।
বাট এখানে জেরিন শব্দটা ফাংশন ইউনিট হচ্ছে সাবজেক্ট। দেখুন চারটা ভালো করে খেয়াল করেন। শি শব্দটা এখানে ফর্ম ইউনিট হচ্ছে প্রোনাউন, শি হচ্ছে কি নামের পরিবর্তে বসে, এই কারণে এটা প্রোনাউন, বাট এখানে হচ্ছে সাবজেক্ট। দি ওয়াশিং মেশিন, দ্য ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিং মেশিন ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ ওয়াশিং মেশিন অনুবাদ করেন ধোয়ার মেশিন, শেষে মেশিন, সে কারণে এটা নাউন ফ্রেজ। এই ওয়াশিং মেশিন এখানে কিন্তু সাবজেক্টের ভূমিকা পালন করছে। সাডেনলি এই শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সাডেনলি এই শব্দটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, কিন্তু ফাংশনে হচ্ছে কি এটা একটা মডিফায়ার। এটা কি মডিফায়ার? এটা সাডেনলি হচ্ছে ভার্ব মডিফায়ার, ঠিক আছে, ভার্বকে মডিফাই করছে সাডেনলি। ভেরি সাডেনলি, ভেরি সাডেনলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ, একটা অ্যাডভার্ব ফ্রেজ, বাট এটাও কি করছে এই সেন্টেন্সে মডিফায়ার, মডিফাই করতেছে কাউকে। ভেরি সাডেনলি টাইমবাচক একটা মডিফায়ার, ঠিক আছে। ইন দ্য মর্নিং এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, বাট আপনি ফাংশনে এটা একটা সময় বুঝাচ্ছে, এই কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা মডিফায়ার বলতে পারেন। কাজকে মডিফাই করছে, আপনি কখন কাজটা করছেন? ইন দ্য মর্নিং, সকালে, ঠিক আছে, এই কারণে এটা মডিফায়ার। সো আমরা আশা করি মডিফায়ার্স হচ্ছে ফাংশন এবং ফর্ম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, ওকে। এবং এটাকে আপনি ফাংশন অনুযায়ী যদি বিবেচনা করেন তাহলে পার্টস অফ স্পিচ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন যে এই সেন্টেন্সের পার্টস অফ স্পিচ অনুযায়ী এই ইন দ্য মর্নিং ফ্রেজটা কি, তাহলে এটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ পার্টস অফ স্পিচ কয় ধরনের হয়? পার্টস অফ স্পিচে কিন্তু মডিফায়ার নেই, পার্টস অফ স্পিচে আছে কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, এগুলো। তো সেই বিবেচনায় আপনাকে আনসার করতে হবে পরীক্ষার হলে যদি আসে আর কি সেটা, ওকে। সো এই ব্যাপারটাও আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, একজন প্রশ্ন করেছেন যে স্যার মাই ডটার যেহেতু দুটি শব্দ নিয়ে গঠিত, ফ্রেজ বিবেচনা করা যায়। হ্যাঁ, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে একের অধিক শব্দ মিলে যদি একটা ইউনিট হিসেবে কাজ করে। তো দেখুন মাই এখানে একটা শব্দ, ডটার এখানে একটা শব্দ, দুইটা একসাথে মাই ডটার, আমার কন্যা, আমার কন্যা, তার মানে এটা কি একটা ইউনিট না? আমার কন্যা, এখানে কি বিষয় তো একটা, আমার কন্যা মানে কি একটাই তো, আমার কন্যা। সো এখানে ডটার হচ্ছে হ্যাডওয়ার্ড, হ্যাডওয়ার্ড হচ্ছে কি ডটার, অনুবাদ করেন আমার কন্যা, তাহলে এই হ্যাডওয়ার্ড হচ্ছে নাউন, সে কারণে এটা হচ্ছে নাউন ফ্রেজ, অবশ্যই এটা নাউন ফ্রেজ। আর আপনি যদি ভেঙে ভেঙে পরিচয় দেন তাহলে মাই হচ্ছে কি, মাই হচ্ছে ডিটারমিনার, ডটার হচ্ছে নাউন, ঠিক আছে। তো আপনি তো সেন্টেন্সে ইউনিট হিসেবে কাজ করবে, সেন্টেন্সে আপনি ইট বালু সিমেন্ট আকারে রাখবেন, ইট বালু সিমেন্ট আকারে রাখলে তো বাড়ি হবে না, আপনাকে সেন্টেন্স গঠন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে ইউনিট হিসেবে, ওকে। সো আশা করি এই ব্যাপারটা আমি আপনাদের বুঝাতে পেরেছি। আমরা এখানে ছক অনুযায়ী ফর্ম এবং ফাংশনের ব্যাপারটা দেখিয়েছি, এটা একটু ভালো করে খেয়াল করবেন। তারপর দেখুন এখানে আপনার ফ্রেজ এবং ক্লজগুলো আইডেন্টিফাই করা হয়েছে, ওয়ার্ডসগুলো এগুলো, ফ্রেজগুলো এগুলো এবং ক্লজগুলো এগুলো, ঠিক আছে। এরপর দেখুন এখানে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, যেমন জেরিন লাভস ফ্লাওয়ার, এখানে জেরিন শব্দটি একটি মেয়ের নাম, তাই এটি নাউন, আর বাক্য বিবেচনায় এটি আসলে এখানে সাবজেক্টের ভূমিকা পালন করছে, যে কারণে এটাকে আমরা সাবজেক্ট বলি। শি ইজ বিউটিফুল, এখানে শি কোনো মেয়ে মানুষের নামের পরিবর্তে বসেছে, যা একটি প্রোনাউন, আর বাক্য বিবেচনায় এটিকে সাবজেক্ট, এটি বাক্যের সাবজেক্ট, শি এখানে কি বাক্য বিবেচনায় সাবজেক্ট, ঠিক আছে। এই ব্যাপারগুলো আপনারা পিডিএফ থেকে একটু ধীরে 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 রিডিং পড়বেন, তাহলে ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে প্রথম ক্লাস হিসেবে বেশি একটা আলোচনা করব না স্যার, এগুলো আরও ক্লিয়ার করার জন্য গ্রামের কোন কোন টপিকসগুলো দেখলে বেশি ইফেক্টিভ হবে, এইসব ক্লিয়ার করার জন্য কোনো বইটই নাই, আপনাকে এখান থেকেই ভালো করে ক্লিয়ার করতে হবে, কোনো প্রশ্ন থাকলে এখানেই প্রশ্ন করতে হবে, ঠিক আছে। ফর্ম এবং ইউনিট এবং ফাংশন ইউনিট নিয়ে আপনার কোনো গ্রামার বইয়ে কোনো আলোচনা নাই, ঠিক আছে। আমরা শুরুতেই নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ ফর্ম এবং ফাংশন আপনাকে চিনতে হবে, এবং এগুলো চিনেই আপনার কী করতে হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো আমরা এখন আপনাদের মধ্যে যে খটকাগুলো লেগেছে সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন, নয়তো আমরা আজকে বাড়াবো না, আজকে প্রথম ক্লাস, হিবিজিবি ক্লাস, সে কারণে আমরা ক্লাসে আর বেশি টপিকস আনতেছি না। প্রথম ক্লাস হিসেবে আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছি
আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমি আপনাদের কাছে মানে আপনারা কোথাও কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা, অথবা আমি একটু রিভাইজ করি, ঠিক আছে, রিভিউ করি, ঠিক আছে। পিডিএফ পাবেন আমাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক সিক্রেট গ্রুপে পিডিএফ, ফেসবুক সিক্রেট যে গ্রুপটাতে আপনাদের অ্যাড করেছি সেখানে আপনি পিডিএফ পাবেন। পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে পড়বেন, ঠিক আছে, পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে পড়বেন। এখন দেখুন, আমরা ফার্স্ট ক্লাস হিসেবে যে বিষয়গুলো আলোচনা করেছি একটু আপনাদের মনে করিয়ে দিই, যাতে ওই টপিকস ধরে আপনি পিডিএফ থেকে পড়তে পারেন। দেখুন, আমরা একের এ ক্লাস করেছি, একের একে কয়েকটা ধাপে বিভক্ত করেছি, একের এর পার্ট 1 করেছি, ঠিক আছে, পার্ট 1 ক্লাস করেছি। এবং আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বুঝাতে চেয়েছি যে আমরা যে ভাষাটা শিখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ইংলিশ। এই ভাষাটা মূলত কি দিয়ে তৈরি হয়েছে? ভাষার মধ্যে অনেকগুলো সার্থক বাক্য দেখা যায়, ঠিক না? সার্থক বাক্য না বলতে পারলে কিন্তু আপনি ভাষা ব্যবহার করতে পারবেন না, বা সেটা ভাষা বলে পরিচিতি পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মানে সেন্টেন্স দিয়েই কি হয়, সে দেশের ভাষা হয়। আমাদের বাংলা ভাষা বলতে আমরা আসলে কি বুঝি, যে ওই ভাষার মধ্যে অনেক বাংলা সেন্টেন্স আছে, ঠিক না? আমরা যে কথাগুলো বলি সবই সেন্টেন্স বলি, ঠিক আছে। এখন এই সেন্টেন্সগুলো যখন আমরা দেখলাম তখন দেখতে পাচ্ছি সেন্টেন্সগুলোর মধ্যে আপনার কি কি থাকে, একটা এককভাবে একটা শব্দ থাকে যেটাকে ওয়ার্ডস বলি, কয়েকটা ওয়ার্ডস মিলে দেখা যাচ্ছে একটা ইউনিট হয় যেটাকে আমরা ফ্রেজ বলি, যেটার মধ্যে কোনো ভার্ব থাকে না। আবার ওয়ার্ডস ফ্রেজগুলো মিলে আপনার একটা ক্ষুদ্র বাক্য হয়, সেটাকে আমরা বলি ক্লজ, ঠিক আছে। সো একটা সেন্টেন্স যদি বিবেচনা করি এইসব জিনিস আমরা খুঁজে পাই। তো এইসব জিনিসের দুইটা পরিচয় হয়। আমরা আপনাকে বলছি কি যে এইসব জিনিসের দুইটা পরিচয় হয়। কয়টা পরিচয় হয়? দুইটা পরিচয় হয়। আমরা একটা পরিচয় বলছিলাম, সেটা হচ্ছে কি ফর্ম, মানে আমি গঠনগতভাবে এটা কি সেটা আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে। গঠনগতভাবে কি, যেমন ধরেন গঠনগতভাবে আরও সহজভাবে বুঝাতে গেলে, যেমন গঠনগতভাবে আপনি বাজার থেকে কি আনেন, মাছ আনেন, আলু আনেন, ঠিক না, পেঁয়াজ আনেন। এখন মাছ, আলু, পেঁয়াজ এগুলো দিয়ে কী করেন, একটা তরকারি রান্না করেন না, তরকারি রান্না করেন। এখন এই যে তরকারি ব্যাপারটা, এটা কি হয়ে গেল, এখন কি মাছ আছে না, এটা আপনার তরকারিটা কি হয়ে গেল, একটা ফ্রেজ হয়ে গেল, ফ্রেজ। কারণ এখানে ইউনিট, মাছ, আলু, পেঁয়াজ এগুলো মিলে একটা ইউনিট হয়ে গেছে, এটা ইউনিটটাকে বলা হয় ফ্রেজ, ঠিক আছে, এটাকে বলা হয় কি ফ্রেজ। ক্লজ কোনটা? ক্লজ হচ্ছে সেটা যেটার মধ্যে আসলে মানে ভার্ব থাকে। কি ভার্ব থাকে? ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব কারা? ফাইনাইট ভার্ব হচ্ছে তারা যারা চাইলে একটা সেন্টেন্স হয়ে যায়, যারা চাইলে একটা সেন্টেন্সের কাজ করে, পূর্ণাঙ্গ। যেমন ধরেন এটা যদি দেখায় তরকারি, তারপর কি থাকে আপনার, ধরেন একটা বিয়ে বাড়ির কথা বললাম, বিয়ে। এখন বিয়ে বাড়িতে তো অনেক খাওয়া দাওয়া হয় নাকি, এখন এই যে তরকারি ইউজ হয় বিয়ে বাড়িতে, বিরিয়ানি ইউজ হয় বিয়ে বাড়িতে, অনেক আয়োজন হয়, সব আয়োজন মিলে এককভাবে যখন আমরা নামকরণ করি তখন সেটা বিয়ে বাড়ি, ঠিক আছে। এই বিয়ে বাড়ি হচ্ছে ধরেন সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের মধ্যে যদি ভাঙতে ভাঙতে দেখা যাচ্ছে এখানে কিছু ফ্রেজ পাওয়া যায়, কিছু আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙতে গেলে ওয়ার্ডস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, তারপর আপনার সেন্টেন্স হয়। সেন্টেন্সের মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র সেন্টেন্স থাকতে পারে না। যেমন পিতা একটা ঘটন, পিতার মধ্যে সেম ঘটনের ক্ষুদ্র আরেকটা ঘটন পাওয়া যায়, সেটা হচ্ছে পুত্র, সেম আকারের, কিন্তু পিতার উপর ডিপেন্ড করে বিধায় সে পুত্র, আর সে ডিপেন্ড করে না সে কারণে সে পিতা। ঠিক সেমভাবে সেন্টেন্সের মধ্যেও যে অংশটা ডিপেন্ড করে সেম সেন্টেন্সের মতোই বাট ডিপেন্ড করে, সেটাকে আমরা বলি ক্লজ। সেম সেন্টেন্স বাট ডিপেন্ড করে, তখন সেটাকে আমরা বলি ক্লজ, ঠিক আছে। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলোকে আমরা ফর্ম এবং ফাংশন দিয়ে বিবেচনা করব বলছিলাম, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা বিবেচনা করব। এরপর আমরা বলেছি যে ফ্রেজ আইডেন্টিফাই করবেন কিভাবে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে ফ্রেজগুলো বসে সেটা নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ, এই ব্যাপারগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। আমরা বলেছিলাম যে সেই ফ্রেজটির বাংলা অনুবাদ করবেন, বাংলা অনুবাদ করার পর
শেষ যে শব্দটা আপনি পাবেন সেই শব্দটা ধরে সেটাকে আপনি নামকরণ করবেন যে সেটা সেই ফ্রেজ, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করেছি যে লিঙ্কিং ভার্ব কি, লিঙ্কিং ভার্ব কেন কাজ করে, এবং আলোচনা করেছি অবজেক্ট কি, অবজেক্ট কি, সেই সাথে আলোচনা করেছি সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কি সেটা আলোচনা করেছি। আমরা কমপ্লিমেন্ট নিয়ে আরও ক্লাস করব, তো আরও ক্লাসে আরও বেশি বুঝতে পারবেন। তো আজকে যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত আমাদের রাখছি, ওকে। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটা জিনিস আপনাদের মধ্যে আরও একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা হচ্ছে তাহলে অনেকে প্রশ্ন করতে পারবেন যে তাহলে পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কি, এই ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে, ঠিক না? যে ফর্ম এবং ফাংশন বুঝতে পেরেছি, তাহলে পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে আমরা যেগুলো জানি, যেমন কোনো পার্টস অফ স্পিচ মানে কি, এই যে কথাবার্তা যে বলছি না, এই যে আমি কথাগুলো বলছি, এখানে যে প্রত্যেকটা শব্দ ব্যবহার করছি, প্রত্যেকটা ফ্রেজ ব্যবহার করেছি, প্রত্যেকটা ক্লজ ব্যবহার করেছি, এগুলো হচ্ছে পার্টস। এগুলো পার্টসগুলো যদি আপনি বিবেচনা করেন তখন এটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে। এটাকে আপনি ফর্ম ইউনিটে ফেলে দিতে পারবেন, ঠিক আছে। ফর্ম ইউনিটে ফেলে দিতে পারবেন এই স্ট্রাকচারে যেগুলো আছে, আমরা পার্টস অফ স্পিচ শিখেছি না, এগুলোকে আপনি ফর্ম ইউনিট বলতে পারেন। আমি আপনাদেরকে দেখাই, যেমন দেখুন পার্টস অফ স্পিচ, এখানে আমরা পার্টস অফ স্পিচ জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলি। এখন কোনো একটা স্পিচের পার্টস ফর্মে যদি আপনি বিবেচনা করেন তাহলে নাউন হয়, প্রোনাউন হয়, ভার্ব হয়, অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, প্রেপোজিশন হয়, কনজাংশন হয়, ইন্টারজেকশন হয়, ফর্মে যদি আপনি দেখেন। আবার আপনি এটাকে ফাংশনেও দেখতে পারেন। ফাংশনে যদি দেখেন তখন আপনি হয়তো পেয়েছেন মডিফায়ার্স, ফাংশনে হয়তো পেয়েছেন কি মডিফায়ার্স, এটা ফাংশন কি মনে করেন মডিফায়ার, আমরা পাই না, ফাংশনে কি পেয়েছেন আপনি মডিফায়ার। অথবা ধরেন ফাংশনে আপনি পেলেন সাবজেক্ট, ঠিক আছে, ফাংশনে আপনি কি পেলেন, ধরেন ফাংশনে পেয়েছেন সাবজেক্ট, কারণ সাবজেক্ট হচ্ছে ফাংশন। এখন অবশ্যই ভালো করে খেয়াল করেন, ধরেন আপনি ফাংশনে পেয়েছেন সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট তো পার্টস অফ স্পিচে নেই, সাবজেক্ট কি পার্টস অফ স্পিচে তো নেই, কারণ সাবজেক্টের জায়গা তো পার্টস অফ স্পিচে নেই। কিন্তু আপনাকে দেখতে হবে যে সাবজেক্টটা তাহলে কি, সাবজেক্টটা তাহলে কি হয়, নাউন হয়, সাবজেক্টটা হতে পারে প্রোনাউন, ঠিক আছে। তখন আপনি এটাকে ফর্ম ইউনিট দিয়ে আনসার করবেন, ঠিক আছে, যে সাবজেক্ট ঠিক আছে, বাট এটা গঠনগতভাবে কি আপনাকে পরীক্ষা নাও বলতে পারে, তখন আপনি সাবজেক্টটা দেখবেন সেটা কি নাউন নাকি প্রোনাউন। ফাংশনে এটা সাবজেক্ট বিবেচনায়, সেন্টেন্স বিবেচনায় এটা সাবজেক্ট, বাট সাবজেক্ট তো পার্টস অফ স্পিচের অংশ নয়, কারণ আমরা পার্টস অফ স্পিচ পড়েছি কি নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো এখানে কিন্তু সাবজেক্ট নাই। এই কারণে সাবজেক্টটা গঠনগতভাবে কি সেটা আপনি দেখবেন, সেটা হচ্ছে নাউন, সো আনসার করবেন নাউন, ঠিক আছে। এই ব্যাপারটা আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে, যে পার্টস অফ স্পিচের সাথে ফর্ম এবং ফাংশনের কাজ কি। ফর্ম অনুযায়ী এই পার্টস অফ স্পিচের ফর্মটাই হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আর ফাংশন যেটা সেটা হচ্ছে কি মানে তার কাজ অনুযায়ী তাকে চিনি আর কি, বুঝছেন। যে ব্যক্তি বেশি কথা বলে তাকে আমরা কি বলি, বাচাল বলি, এটা হচ্ছে তার কি কাজ অনুযায়ী নাম, কাজ অনুযায়ী তাকে আমরা একটা নাম দিয়েছি, সে হচ্ছে কি বাচাল। আমি আরও একটু ভালো করে বোঝানোর ব্যবস্থা করি। কোনো একটা ব্যক্তি বেশি কথা বলে, এখন তার কাজ অনুযায়ী তাকে আমরা কি বলতে পারি, সে হচ্ছে বাচাল। কিন্তু বাচাল হলেও সে কি, সে তো মানুষ, এই মানুষ হচ্ছে ফর্ম। ঠিক সেমভাবে আমরা রহিম একটা শব্দ, এটা আমরা যদি বলি রহিম ইটস রাইস, তখন এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সে রহিমের কাজ হচ্ছে এই সেন্টেন্সের সে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট মানে এই সেন্টেন্সের কর্তা হচ্ছে রহিম। কিন্তু রহিম কি, রহিম হচ্ছে নাউন, রহিম হচ্ছে কি নাউন, বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আর এটা হচ্ছে আপনার ফাংশন, ঠিক আছে। এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখেছি আশা করি ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। বইটা কিভাবে পাবো, বই যারা আমাদের কোর্স করেছেন তারা পাবেন, তাদের ইচ্ছা, আপনি পিডিএফ ফাইলে পড়তে পারবেন, বইও নিতে পারবেন, বইটা কারোই জরুরি না, ঠিক আছে।
আমি বই কাউকেই দিচ্ছি না। বই আপনি কোর্স করেও নিতে পারবেন, বই নিতেই হবে এরকমও না। বইটা হচ্ছে অপশনাল। মনে করেন আপনি পিডিএফ ফাইল পড়তে পারছেন না, পিডিএফে কিন্তু হুবহু সব কিছু পাবেন। পিডিএফ ফাইল পড়তে পারছেন না, সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি বই নিয়ে পড়তে পারেন। আবার ধরেন আপনার পিডিএফ ফাইল পড়ে আপনার ইনাফ, যথেষ্ট, তাহলে বইয়ের দরকার নেই। বই এবং পিডিএফ একই জিনিস, ঠিক আছে। ফর্ম অফ ফাংশনের শব্দটির সাথে আগে পরিচয় ছিল না ভাইয়া, পিডিএফের চেয়ে বইটা থাকলে পড়তে কমফোর্ট পেতাম। সেটা আপনার ইচ্ছা, আপনি যদি পিডিএফ থেকে পড়তে কমফোর্ট ফিল করেন বই, তাহলে বইয়ের খরচ দিয়ে বই নেবেন। নেক্সট ক্লাস কি হবে? নেক্সট ক্লাস হবে না কেন? শিডিউল অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে। কম করে ক্লাস দেন স্যার, বুঝতে পারছি। ওকে, নেক্সট ক্লাস কি হবে সেটা যদি বলতেন স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাস হবে না কেন? আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে। এখন যদি কোনো কারণে ক্লাস না নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব, আগে থেকেই বলে দিব যে ক্লাস হচ্ছে না, ঠিক আছে, আজকে ক্লাস হবে না। যদি ক্লাস আমি না বলি তাহলে সবসময় ক্লাস হবে, ঠিক আছে। তো দেখুন, যারা জুমে ক্লাস করেছিলেন প্রথম দিক দিয়ে, হ্যাঁ, তো আমি মনে করি জুম থেকে অনেক বেটার ক্লাস হয় আপনার ইউটিউবে, ঠিক আছে। যারা জুমে ক্লাস করেছেন এবং ইউটিউবে ক্লাস করেছেন তারা ব্যাপারটা হারে টের পেয়েছেন। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে। সময় কি পরিবর্তন হবে? দেখুন, আমাদের কোর্সে সময় পরিবর্তন হবে না, ঠিক আছে, তবে হতে পারে। এখানে চিরন্তন বলে তো কিছুই নাই, যদি পরিস্থিতি ওরকম হয় হতে পারে। ভাই, পরীক্ষায় কোনো বাক্যের একটি ফ্রেজ নির্ণয় করতে বললে ফর্ম অনুযায়ী নাকি বাক্যের ফাংশন অনুযায়ী উত্তর হবে? ফাংশন অনুযায়ী আপনি উত্তর করবেন, ফাংশন অনুযায়ী দেখবেন সেটা কিসে আছে এবং ফাংশন অনুযায়ী এটাকে বের করে আপনি ওই ফর্মে কনভার্ট করবেন, ঠিক আছে। প্রথমে ফাংশন অনুযায়ী, পরে একটা প্রশ্ন করেছে, দেখুন, যেমন ধরেন আমরা বলছিলাম, একটা বাক্য আপনাদেরকে দেখিয়েছিলাম, The book on the table is mine, যে বইটা টেবিলের উপর সেটি আমার। এই যে অন দ্য টেবল, এখানে ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রেজটা ফর্মে হচ্ছে এটা প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। আর এটার ফাংশন কি বলেন তো? ফাংশন হচ্ছে এটা আসলে মডিফায়ার। এটা কি মডিফায়ার? কারণ এটার কোনো নিজস্ব অর্থ নাই, কারণ এটা আরেকজনকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? দি বুককে করতেছে, দি বুককে মডিফাই করতেছে। এখন আপনি চিন্তা করবেন যে মডিফাই করলে এটা কোন ধরনের মডিফায়ার। যেহেতু এটা একটা নাউন, দি বুক নাউনকে মডিফাই করতেছে, এই কারণে এটা কি? এই কারণে এটা অ্যাজেক্টিভ, এই কারণে এটা কি? অ্যাজেক্টিভ। এখন আপনি কিন্তু পার্টস অফ স্পিচে মডিফায়ার পাবেন না, পার্টস অফ স্পিচে মডিফায়ার নেই, পার্টস অফ স্পিচে আছে কি? অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো আছে। এখন পার্টস অফ স্পিচে মডিফায়ার নেই, কিন্তু আপনি মডিফায়ারটা দেখবেন যে ওই ফাংশন অনুযায়ী সেন্টেন্স বিবেচনায় ফর্ম ইউনিটের নামকরণ যায় কিভাবে? ফাংশন বিবেচনা, অবশ্যই ফাংশন দেখে তাহলে এটাকে বলা যায়, যেহেতু নাউনকে মডিফাই করতেছে এই কারণে এটাকে বলা হয় অ্যাজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তো দেখুন, ফাংশন বিবেচনা এটা অ্যাজেক্টিভই, কিন্তু মানে ফাংশন বিবেচনায়ও কিন্তু এটা ফর্মে আসছে। মেইন ফর্ম হচ্ছে এটা প্রেপোজিশনাল ফ্রেজ, বাট ফাংশনের এই মডিফায়ার যদি বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে এটা মডিফায়ার। কিন্তু মডিফায়ার বলে তো পার্টস অফ স্পিচে কোনো নেই, অপশন আছে? নেই। অপশনে আছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ। তাহলে মডিফায়ারটা এবার ফর্মের কোথায় পড়ে? ফর্মের অ্যাজেক্টিভে পড়ে। বাক্য বিবেচনায় মডিফায়ারটা কোথায় পড়ে? অ্যাজেক্টিভে পড়ে, এই কারণে এটা অ্যাজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তো পরীক্ষার হলে আপনি অবশ্যই দাগাবেন ফাংশন অনুযায়ী। পরীক্ষার হলে কি দাগাবেন? ফাংশন অনুযায়ী দাগাবেন, কিন্তু অপশনে মডিফায়ার পাবেন না, অপশনে পাবেন কি? অ্যাজেক্টিভ দাগাবেন। ফাংশন অনুযায়ী সেটার পরিচয় দিবেন। ওকে, আমরা আর বাড়াচ্ছি না ক্লাস, আজকে এই পর্যন্তই থাকলো। অন্য সেন্টেন্স দিয়ে দেখলে ভালো হয়। দেখুন, অন্য একটা সেন্টেন্স দিই, ধরেন বললাম যে স্কুল বাস। আচ্ছা, এটা যদি না বুঝেন, ধরেন এখানে আরেকটা বললাম, শি ইজ ভেরি নাইস গার্ল, শি ইজ ভেরি নাইস গার্ল। এখন দেখুন, এখানে এই যে
ভেরি নাইস গার্ল যে ফ্রেজটা আপনি দেখতে পাচ্ছেন, ভেরি নাইস গার্ল ফ্রেজটার মধ্যে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আপনার গার্ল শব্দটা হচ্ছে হ্যাডওয়ার্ড, এই কারণে ভেরি নাইস গার্ল শব্দটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, হ্যাডওয়ার্ড হচ্ছে নাউন, কিন্তু এটার ফাংশন অনুযায়ী এটা কি ভেরি নাইস গার্ল কার, ভেরি নাইস গার্ল হচ্ছে সাবজেক্টের, ঠিক না? ভেরি নাইস গার্ল কার সাবজেক্টের। এখন এটা ফাংশন অনুযায়ী এটা কি হবে, কাজের এটা কি হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কি হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কি পার্টস অফ স্পিচে কোনো পার্টস আছে? খেয়াল করেন আছে কিনা একটু দেখুন। আমরা এই যে পার্টস অফ স্পিচে যেটা পার্টস অফ স্পিচ আলোচনা করেছি, এখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আছে। এখানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে? এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট নেই, এটা ফাংশন, এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট নেই। কিন্তু আমরা এখন দেখতে পারি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট অনুযায়ী এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট ঠিক আছে। এখন এটা গঠনগতভাবে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, বাট গঠনগতভাবে এটা কি, যেহেতু শেষ শব্দটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। সো এটাকে আমরা বলতে পারি এটা নাউন, এটা নাউন, ঠিক আছে? আবার ধরুন আমরা এই সেন্টেন্সটাই দেখাই। এই সেন্টেন্সে দেখুন এই যে শি শব্দটা, এটা হচ্ছে আপনার এই শি শব্দটা কিন্তু এখানে ফাংশন অনুযায়ী সাবজেক্ট, ফাংশন অনুযায়ী কি সাবজেক্ট, ফাংশন অনুযায়ী সাবজেক্ট। কিন্তু এটা সাবজেক্ট বলতে কি কোনো পার্টস অফ স্পিচ আছে? দেখুন তো এখানে কি সাবজেক্ট বলতে কি কোনো পার্টস অফ স্পিচ আছে? নাই। তার মানে আপনাকে দেখতে হবে এখন কি যে সাবজেক্টটা কোন পার্টস অফ স্পিচে পড়ে, ঠিক আছে? তাহলে এই সাবজেক্টটা হচ্ছে কি, এটা যেহেতু প্রোনাউন তার মানে এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? আনসার করবেন কি প্রোনাউন, কারণ সাবজেক্ট যদি অপশনে না থাকে তাহলে আনসার করবেন কি প্রোনাউন, ঠিক আছে? কাম ব্যাক করে এখানে চলে আসবেন, ঠিক আছে? তখন আপনি ফাংশনটাকে গুরুত্ব দিবেন, মানে সাবজেক্ট ভূমিকায় আছে সাবজেক্ট, কিন্তু এটা গঠনগতভাবে যদি আমি বিবেচনা, কারণ সাবজেক্ট তো পার্টস অফ ইতে নেই, মানে পার্টস অফ স্পিচে নেই। আপনাকে যদি পার্টস অফ স্পিচ খুঁজতে বের করে তখন আপনি বলবেন কি এটা প্রোনাউন। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। আশা করি এই পর্যন্ত আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নতুন টপিকস নিয়ে। তো আজকে ক্লাসের পরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পিডিএফগুলো ডাউনলোড করে নেবেন। প্রথমেই ফেসবুক সিক্রেট গ্রুপ থেকে পিডিএফ ডাউনলোড করে নেবেন। পিডিএফ ডাউনলোড করে এটা পড়ে আপনি কি করবেন, একের এ পার্ট 1-এর ক্লাস টেস্ট দিবেন। ক্লাস টেস্টে অংশগ্রহণ করে নিজেকে আরও যাচাই করবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।